আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করছি। আজকে যে পোর্শনটা আমরা বেসিক্যালি পড়বো সেটা তো আমাদের অনেকটা হয়ে গেছিল। তো আমরা আজকে পড়বো হচ্ছে, আগের দিন আমরা সার্কিট এলিমেন্ট, কারচফ ল, মেশ অ্যানালিসিস এন্ড নোডাল অ্যানালিসিস, এদিকে তোমার স্টার ডেল্টা কনভার্সন অব্দি আমরা দেখেছিলাম, তাই তো? তো আমরা এবার দেখবো হচ্ছে তারপর থেকে এই চারটে পার্টের তিনটে টুকরো করা হয়েছে, ভিডিওগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে নিজেদের মধ্যে সবার ফার্স্টে ডিসকাস করবে। যদি সলিউশন না বেরোয় তাহলে আমি আছি, ঠিক আছে? আমি হচ্ছি ফাইনাল ডেস্টিনেশন। তো এইটা হচ্ছে কি ব্যাপার। এবার দেখো, আজকে আমরা শুরু করব স্টেডি স্টেট এসি অ্যানালিসিস অ্যান্ড স্টেডি স্টেট এসি অ্যানালিসিস। এবার দেখো, এখানে একটা টপিক আছে রেজোনেন্স। খেয়াল রাখবে, এই রেজোনেন্স পার্টটা আমি পরের দিন পড়াবো। এই পোর্শনটা মানে স্টেডি স্টেট এসি অ্যানালিসিসের পার্টটা আমি আজকে পড়াবো। দেখো, সবার আগে একটু শুরু করি হালকা করে, যে রিপ্রেজেন্টেশন অফ সাইনোসয়েড। তোমরা জানো যে, একটু আগে জয়েন করবে তোমরা, বারবার বলছি 6টা 5 মানে 6টা 5, ঠিক আছে? 6টা 5 মানে 6টা 7 নয়। একটু চেষ্টা করবে আগে জয়েনিং করার। আচ্ছা, এখানে দেখো, রিপ্রেজেন্টেশন অফ সাইনোসয়েড। একটা সাইনোসয়েডকে আমরা বেসিক্যালি কিরকম ভাবে রিপ্রেজেন্ট করে থাকি। ধরো এটা একটা সাইনোসয়েডকে আমি ড্র করলাম, ঠিক আছে? এদিকে ধরো এক্স অফ টি যদি একটা ফাংশন আমার নিয়ে থাকি সাইনোসয়েডের, এদিকে যদি টাইম ডিপেন্ডেন্ট একটা কোনো সাইনোসয়েডকে ড্র করি, তাহলে এক্স অফ টি কে আমরা কি লিখতে পারি? এক্স অফ টি কে আমরা লিখতে পারি, সাপোজ একটা ম্যাগনিটিউড এ। এটা কি? অ্যামপ্লিটিউড অফ দ্য সিগন্যাল। ধরো এটা হচ্ছে এ, তাহলে এটা কত হবে স্যার? এটা হচ্ছে মাইনাস এ, ঠিক আছে? এক্স অফ এ সাইন অফ ওমেগা টি, ঠিক আছে? ওমেগা টি। সাইন অফ ওমেগা টি, সাইন অফ ওমেগা টি। আচ্ছা, তোমরা যারা নতুন জয়েন করেছো তাদেরকে বলে রাখি, তোমাদের আমার যতক্ষণ না পড়ানো শেষ না হচ্ছে কেউ কোনো কথা বলবে না, মাইক্রোফোন অন করবে না। আমি যখন বলবো তোমাদের কোনো কোশ্চেন আছে তখন তোমরা চ্যাট বক্সে রিপ্লাই করবে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ফরম্যাট। এবার আমি যখন বলবো যে তোমাদের মধ্যে কেউ মাইক্রোফোন অন করে বলো, তখন যে কেউ মাইক্রোফোন অন করে তোমার রিপ্লাই দিতে পারো, বাট ওয়ান অ্যাট এ টাইম, কিপ ইন মাইন্ড দ্যাট থিং। তাহলে এক্স অফ টি কে আমি লিখলাম এ সাইন অফ ওমেগা টি, এইভাবে রিপ্রেজেন্ট করা যায়। যেখানে ওমেগাটাকে কি বলে? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এবার এই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে আমরা কি দিয়ে জেনারেলি লিখে থাকি? 2 × π × f দিয়ে লিখে থাকি, যেখানে এফটাকে আমরা কি বলি? ফ্রিকোয়েন্সি বলে থাকি, ঠিক আছে? এবার এই ফ্রিকোয়েন্সিকে আমরা জেনারেলি কি দিয়ে লিখি? 2π × 1/t। টি ইজ কি? টি হচ্ছে টাইম পিরিয়ড, ঠিক আছে? টি হচ্ছে গিয়ে টাইম পিরিয়ড। এবার এই যে টাইম পিরিয়ড টি, এটাকে আমরা কোনটাকে বলি? এই যে টোটাল ডিউরেশন অফ দ্য সাইকেল, মানে যে পোর্শন থেকে এই যে সাইন ওয়েভটা আবার রিপিটেশন স্টার্ট হচ্ছে, ঠিক আছে? তো সেই রিপিটেশন যেখান থেকে স্টার্ট হচ্ছে সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে তার টাইম পিরিয়ড। এরপর থেকে যেটা শুরু হচ্ছে, তো আমাদের তো 50 হার্জের সাপ্লাই, তাহলে এফ যদি 50 হার্জ হয়, বলো টাইম পিরিয়ড আমাদের কত? কেউ একজন মাইক্রোফোন অন করে বলো কুইকলি। 1/50। এর টোটাল 1/50। ডাইরেক্টলি 1/50 সবাই জানে 20 মিলি সেকেন্ড, একবারে বলবে, ঠিক আছে? 20 মিলি সেকেন্ড একবারে বলবে, শর্ট কোশ্চেন দেওয়া থাকবে, টিক মারতে হবে ডাইরেক্টলি। আচ্ছা, তো এটা হয়ে গেল তোমার কিছুটা রিপ্রেজেন্টেশন। এবার একটা পার্ট যেটা থাকে সেটা হচ্ছে, ধরো ভালো করে বুঝবে আমি কি বলতে চাইছি। ধরো এইরকম একটা সাইন ওয়েভ রয়েছে, ঠিক আছে? ধরো এইরকম একটা সাইন ওয়েভ আছে, ধরো এইরকম একটা সাইন ওয়েভ আছে যার ম্যাগনিটিউডটা সেম আছে, ধরে নাও ম্যাগনিটিউডটা সেমই আমি রেখেছি, ঠিক আছে? আর এখানে একটা আলফা অ্যাঙ্গেল শিফটিং হয়েছে, এখানে একটা আলফা অ্যাঙ্গেল শিফটিং হয়েছে। তাহলে এই সিগন্যালটাকে যদি আমি ওয়াই অফ টি দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি, তাহলে হোয়াট উইল বি ওয়াই অফ টি? কেউ বলতে পারবে হোয়াট ইজ ওয়াই অফ টি? স্যার এ ইন্টু সাইন ওমেগা টি প্লাস আলফা। ভেরি গুড, এ ইন্টু সাইন ওমেগা টি প্লাস আলফা। এবার দেখো, মনে রাখবে। স্যার একটা কথা জিজ্ঞেস করবো? হ্যালো স্যার, বলো, জিজ্ঞেস একটু করো আকাশ। ডিস্টার্ব করলাম। স্যার হুম। একটা জাস্ট জিজ্ঞেস করছি না, ওখানে এফ ইকাল টু হবে না টি ইকাল টু হবে? 20 মিলি সেকেন্ডটা আপনি ওটা এফ লিখেছেন, ওটা টি হবে না? সরি, এটা টি হবে, এটা টি হবে, ঠিক আছে? এইটা টি হবে, তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে? ভাবনাও কো সমঝো। বলো এবার দেখো, yt ইকুয়াল টু, থ্যাংক ইউ আকাশ, yt ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা। এবার এই আলফাটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? এই আলফাটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে কি দিয়ে বলো? আলফাটাকে কি বলি? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ফেজ ডিফারেন্স, তাই তো? ফেজ ডিফারেন্স বলে থাকি। তাহলে এবার দেখো, কোন সিগন্যাল, কোন একটা সিগন্যাল বা কোন একটা ওয়েভ ফর্ম যদি আগে থাকে, ধরো এই দুটো ওয়েভ ফর্মের মধ্যে কোন ওয়েভ ফর্মটা আগে স্টার্ট হয়েছে, এক্স অফ টি না ওয়াই অফ টি?
স্যার এক্স অফ টি এক্স অফ টি, স্যার এক্স অফ টি। এক্স অফ টি শুরু X of হয়েছে কি t। আগে, তারপর শুরু হয়েছে হচ্ছে গিয়ে ওয়াই অফ টি। তাহলে বুঝতে পারছো যে দুটো সিগন্যালের মধ্যে রিপ্রেজেন্টেশনের ফারাকটা কিরকম হচ্ছে। এবার দেখো থার্ড একটা সিগন্যাল আমি ড্র করছি, সিগন্যাল বা ওয়েভ ফর্ম একই ব্যাপার, ঠিক আছে। ধরো থার্ড একটা সিগন্যালকে আমি ড্র করছি এরকম ভাবে, ঠিক আছে। আমার আঁকার সঙ্গে একটু তোমরা মানিয়ে গুছিয়ে নেবে, ঠিক আছে, মনে ভাববে যে তুমিই আঁকছো। ধরো এইটা হচ্ছে একটা সিগন্যাল আছে জেড অফ টি, ঠিক আছে। তাহলে জেড অফ টি কে কিরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারবো যদি ম্যাগনিটিউড সেম থাকে, বলো। জেড অফ টি Yes, ইকুয়াল টু সাইন ওমেগা টি মাইনাস আলফা। হ্যাঁ, এ সাইন ওমেগা টি মাইনাস আলফা, কারেক্ট। এইখানে যেটা আমরা বুঝতে পারলাম যে যে ওয়েভ ফর্মটা, ঠিক আছে, যে ওয়েভ ফর্মটা আগে থাকছে, তো ধরো বেস যেটা বা রেফারেন্স যেটা, রেফারেন্স এখানে কোনটা, রেফারেন্স হচ্ছে এইটাকে আমরা রেফারেন্স ধরেছি, রাইট, এটাকে আমরা রেফারেন্স ধরেছি। তো যেটা রেফারেন্স আছে, রেফারেন্সের যদি আমি ডান দিকে যাই, ভালো করে বুঝবে, রেফারেন্সের যদি আমি ডান দিকে যাই এটা হবে প্লাস আলফা, রেফারেন্সে যদি বাঁ দিকে যাই তাহলে হবে কি মাইনাস আলফা। তাহলে কখন কোন কন্ডিশনে প্লাস আলফা লিখছি ফেজ ডিফারেন্স, আর কখন কোন কন্ডিশনে মাইনাস আলফা লিখছি ফেজ ডিফারেন্স, এটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। তো প্লাস আলফা ফেজ ডিফারেন্স মানে হচ্ছে দ্য সিগন্যাল ইজ শিফটেড টুয়ার্ডস রাইট। দেখো প্লাস আলফা ফেজ ডিফারেন্স মানে হচ্ছে, ফেজ ডিফারেন্স মানে হচ্ছে the signal is shifted towards right, the signal is shifted towards right। বুঝতে পারলে কি বলতে চাইছি, টুয়ার্ডস রাইট, ঠিক আছে। এবার দেখো সেম একটা স্টেটমেন্টকে আমি এরকম ভাবে বলতে পারি, কিরকম ভাবে বলতে পারি স্যার, আরে আচ্ছা কিরকম ভাবে বলতে পারি স্যার, যে যদি মাইনাস আলফা আমার কাছে হয়ে থাকে ফেজ ডিফারেন্স, ঠিক আছে, আলফা তো মাইনাস আলফা বলতে সাইনটা যদি মাইনাস হয়ে থাকে, তাহলে মাইনাস আলফা যদি আমি ফেজ ডিফারেন্স ইন্ডিকেট করে থাকি, তো সেক্ষেত্রে আমার কাছে ওয়েভ ফর্মটা কি হবে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো দ্য সিগন্যাল ইজ, নীল রেখাটা দেখা যাচ্ছে তোমরা চোখে ভালোভাবে দেখতে পাচ্ছ, অসুবিধা হলে বলবে, দ্য সিগন্যাল ইজ শিফটেড টুয়ার্ডস লেফট, একটা সিগন্যালকে আমি যদি ডান দিকে বাঁ দিকে শিফট করি তাহলে কি হচ্ছে, ফেজ ডিফারেন্সটা আমার কাছে মাইনাস আসছে, ঠিক আছে। তো এই দুটো পয়েন্টকে বুঝতে হবে। তোমাকে ধরো কোনো কন্ডিশনে বললো যে ফেজ ডিফারেন্সের রেসপেক্টে ফেজ ডিফারেন্স যদি পজিটিভ হয়ে থাকে তাহলে কি হবে, আর ফেজ ডিফারেন্স যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে কি হবে, সিগন্যাল বা ওয়েভ শেপের শিফটিংটা কোন দিকে হবে, ডান দিকে হবে না বাঁ দিকে হবে, ঠিক আছে। এই রিপ্রেজেন্টেশনটা আমাদেরকে বুঝতে হবে, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। এবার এর যদি একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমরা ড্র করতে চেষ্টা করি, তাহলে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা কি, দেখো যে কোনো ধরনের যদি সিম্পল হারমোনিক মোশনকে আমরা কনসিডার করি, সিম্পল হারমোনিক মোশন সবসময় মনে রাখবে একটা পার্টিকুলার পয়েন্ট থেকে একটা পার্টিকুলার এই তোমরা বারবার বলছি টাইমে জয়েন করবে, ঠিক আছে। আর যারা গুগল ফর্ম এখনো ফিল আপ করনি তারা ইমিডিয়েটলি ফিল আপ করবে, ডিস্টারবেন্স যেন না হয় ক্লাস চলাকালীন, বারবার বলছি, ঠিক আছে। কালকের মধ্যে সবাই কিন্তু ওই পেমেন্টের লিংকের ফর্মটা অবশ্যই ফিল আপ করবে। আচ্ছা দেখো, যদি একটা সিম্পল হারমোনিক মোশনকে আমরা দেখি, ধর একটা সরল দোলগতি যেটাকে আমরা বাংলায় বলি, তো সরল দোলগতিকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, এইভাবে রিপ্রেজেন্ট করি। তো দেখো এইটা হচ্ছে তার জিরো পজিশন, এবার এদিক থেকে এই দিকে বিস্তারটা হচ্ছে ধরো প্লাস এ, আর তার উল্টো দিকে আবার ধরো এইদিকে ধরে নি মাইনাস এ। তো এই যে বিস্তারটা ধরো এই জোন থেকে এই জোন পর্যন্ত হচ্ছে বিস্তার, তো সেই বিস্তারটাকে আমরা এখানে একটা ওয়েভ শেপে যখন দেখাই তখন কিভাবে দেখাই, একটা ওয়েভ শেপে বেসিক্যালি এইভাবে দেখাই, ঠিক আছে। একটা সিম্পল ডায়াগ্রাম হিসেবে আমরা এইভাবে দেখাতে পারি। বাট স্যার এটা তো কোনো ডায়াগ্রাম হলো না, ডায়াগ্রাম হলো না, কারণ এটা টাইম ডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে, এটা টাইম ডিপেন্ডেন্ট নয়। যখন আমি এটাকে টাইম ডিপেন্ডেন্ট বানাই, মানে টাইমের রেসপেক্টে যখন এটাকে ছড়িয়ে দিই, তখন আমাদের কাছে এই এক্স অফ টি কার্ভটা আসে, বুঝতে পারলে। যখন এটা টাইমের রেসপেক্টে ছড়িয়ে দিই তখন আমাদের কাছে এই কার্ভটা আসে। বাট বেসিক রিপ্রেজেন্টেশন তুমি কি দেখতে পাবে, তুমি বেসিক্যালি দেখতে পাবে একটা স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইনকে তুমি কি করছো, টাইমের রেসপেক্টে শিফটিং করছো, তার জন্য এইরকম একটা ওয়েভ শেপকে চোখের সামনে দেখতে পাচ্ছ, ঠিক আছে। দেখো এই ভিডিও বন্ধ করো, নট রিকোয়ারমেন্ট নেই। তো এইখানে যে তোমার এই যে পেজটা আমি বললাম, এই পেজটা কারো কোনো প্রবলেম আছে কিনা তোমরা তোমাদের ইয়েতে শেয়ার করো, মেসেজ বক্সে শেয়ার করো। ভিডিও অফ রাখতে পারো, অনেক সময় কেটে যায়, ভিডিও অফ রাখতে পারো। তোমার নামটা কি বেশ, সওয়াদ আলী, তুমি তোমার ভিডিও অফ রাখতে পারো। স্যার আমার কাছে অপশন শো করছে না, মানে ভিডিও অফ করার, আমি ওটা বুঝতে পারছি না স্যার। আচ্ছা ছেড়ে দাও।
আচ্ছা, এইখানে খুব প্রবলেম হয়, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই নয়। দাঁড়াও, ঠিক আছে, বলো। দেখো, এই পেজটা নিয়ে কারোর কোনো আপত্তি, কারোর কোনো অসুবিধা? ক্লিয়ার? সঞ্জয় সাহা বুঝতে পেরেছি, সুব্রত দাস ঠিক আছে বুঝতে পেরেছে, তার মানে মোটামুটি সবাই বুঝতে পেরেছে, কারোর কোনো অসুবিধা নেই। এবার দেখো নেক্সট পার্ট হচ্ছে কনসেপ্ট অফ লিড অ্যান্ড ল্যাগ। এবার এই লিড অ্যান্ড ল্যাগের কনসেপ্টটা যদি আমি বলি, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তো? স্ক্রিন দেখা যাচ্ছে তো? আই থিঙ্ক দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, স্যার। তো কনসেপ্ট অফ লিড অ্যান্ড ল্যাগটাকে আমি একটু বলি। দেখো, কনসেপ্ট অফ লিড অ্যান্ড ল্যাগটা কি? তোমরা জানো যে আমি যদি কোনো এই যে আগে আগে যে আমি এই ওয়েব ফর্মটা ড্র করলাম, এই যে আগে আমি এই ওয়েব ফর্মটা ড্র করেছি, এইখানে কিন্তু লিড আর ল্যাগের কনসেপ্টটা লুকিয়ে আছে। কোনো একটা ওয়েব শেপ যখন আমরা বলি একটার থেকে এগিয়ে আছে, ঠিক আছে, বা কোনো একটা রেফারেন্সের রেসপেক্টে পিছিয়ে আছে, তখন সেখানে কিন্তু কনসেপ্ট অফ লিড অ্যান্ড ল্যাগটা চলে আসে। যেমন যদি আমি ওয়াই অফ টি কে কনসিডার করি, ওয়াই অফ টি লেফটটা লেখেননি, ও সরি সরি সরি, টুয়ার্ডস লেফট, ঠিক আছে, টুয়ার্ডস লেফট। আচ্ছা, তো যদি যদি আমি ওয়াই অফ টি কে রেফারেন্স হিসেবে কনসিডার করি, তাহলে এখানে ধরো আমি এখানে এরকম একটা ফাংশনকে লিখছি, ঠিক আছে, তোমরা এক্স অফ টি আর ওয়াই অফ টিটাকে খেয়াল রাখবে। আমরা যে এক্স অফ টিটাকে ড্র করেছিলাম, সেই এক্স অফ টিটা ছিল আমাদের কাছে সাপোজ এরকম একটা রেফারেন্স সিগন্যাল। তো এই রেফারেন্স সিগন্যালের রেসপেক্টে ওয়াই অফ টিটা কি ছিল? পরে ছিল। তার মানে আমি যদি সবুজ রঙের কালারটাকে বার করি, তো ওটা ছিল এরকম একটা জায়গায়, এরকম একটা জায়গায়, তাই তো? এটা ছিল আমার কাছে ওয়াই অফ টি, একটা অন্য সিগন্যাল। তো দেখো, এই সিগন্যালটা আমি যদি দেখি, ঠিক আছে, এই সিগন্যালটাকে আমি যদি দেখি, তাহলে এটা একটা ডিসপ্লেসমেন্ট ছিল, সেই ডিসপ্লেসমেন্টটাকে কত লিখেছিলাম? আলফা লিখেছিলাম, তাই তো? এবার যেহেতু এটা নিচের দিকে রয়েছে, অ্যান্টি ক্লকওয়াইজ রয়েছে, তাহলে এটাকে দুটো ভাবে রিপ্রেজেন্ট করা যায়। ফার্স্ট অফ অল দেখো, যদি আমি এখানে অ্যারো শো করি, ভালো করে বুঝবে কি বলছি, যদি এখানে অ্যারো শো করি, তাহলে আমি এখানে শুধু আলফা লিখবো, ঠিক আছে, কারণ এখানে ডাইরেকশন মেনশন করা আছে। যদি কোনো জায়গায় এরকম ভাবে এইদিকে থাকে এক্স অফ টি আর এদিকে থাকে ওয়াই অফ টি, বাট এখানে যদি কোনো কোনো ইয়ে মেনশন না করা থাকে, যার সাথে দাগ করা থাকে, তখন তোমাকে এখানে সিম্বল দিয়ে লিখতে হবে, সাইনটা ইন্ডিকেট করতে হবে, ঠিক আছে। অ্যান্টি ক্লকওয়াইজ সিম্বল, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যখন রোটেশন হবে, তখন সেটাকে আমরা মাইনাস সাইন দিয়ে ইন্ডিকেট করব, ঠিক আছে। এটা বেসিক্যালি কি বোঝাচ্ছি? এটা বেসিক্যালি ফেজ ডিফারেন্স বোঝাচ্ছি। নেক্সট হচ্ছে, আমি যদি জেড অফ টি সিগন্যালটাকে দেখি, তাহলে জেড অফ টি সিগন্যালটা একটা আলফা অ্যাঙ্গেল কি ছিল? এগিয়ে ছিল। তো জেড অফ টি সিগন্যালটাকে আমি যদি অ্যারোটা এদিকে দিই, তাহলে এখানে শুধু আলফা লিখবো, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কনসেপ্ট অফ লিড এন্ড ল্যাগটাকে বুঝতে পারবো। এবার যখন আমরা কোনো একটা ধরো ইন্ডাকটিভ সার্কিট বা ক্যাপাসিটিভ সার্কিট সেইগুলো নিয়ে চর্চা করব, আলোচনা করব, তখন আমরা আরো আমাদের কাছে ভালোভাবে ক্লিয়ার হবে যে কোন কন্ডিশনে কে লিডিং হবে, কোন কন্ডিশনে কে ল্যাগিং হবে। বাট দ্য বেসিক যে আইডিয়া, এইটাকেই আমরা বলছি যে y of t is lagging behind x of t. y of t is lagging behind x of t, আর z of t is leading ahead of x of t, ঠিক আছে। তো বেসিক আইডিয়া হচ্ছে এইটুকু, এর থেকে বেশি কিছু আমাদের এখানে জানার দরকার নেই, যে কিভাবে একটা ওয়েব ফর্ম বা একটা সিগন্যালকে আমরা রিপ্রেজেন্ট করছি। এইবার দেখো, এইখানে এই পার্টটা আশা করি তোমাদের ক্লিয়ার হলো, তোমরা বুঝতে পারলে কিনা বলো। জাস্ট এখানে এইটুকুই আমার বলার ছিল, যে কোনটাকে আমরা লিড বলবো আর কোনটাকে আমরা ল্যাগ বলবো, ঠিক আছে। কোন একটা সিগন্যালকে লিড হিসেবে দেখাবো আর কোন একটা সিগন্যালকে ল্যাগ হিসেবে দেখাবো, এটা একটা বেসিক কনসেপ্ট। এবার দেখো, নেক্সট আমরা এগোচ্ছি কিসের উপর? তিনটে ইম্পর্টেন্ট টার্মস এর উপর। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে অ্যাভারেজ ভ্যালু, দু নম্বর হচ্ছে আরএমএস ভ্যালু, তিন নম্বর হচ্ছে ফর্ম ফ্যাক্টর, আর চার নম্বর হচ্ছে ক্রেস্ট ফ্যাক্টর। তো যে পয়েন্টগুলো বলবো খুব ভালো করে মন দিয়ে শুনবে, ঠিক আছে, যে পয়েন্টগুলো বলছি খুব ভালো করে মন দিয়ে শুনবে। সবার আগে অ্যাভারেজ ভ্যালু। দেখো, অ্যাভারেজ ভ্যালু কি জিনিস খুব ভালো করে বুঝবে। অ্যাভারেজ ভ্যালু হচ্ছে, কি কোশ্চেনটা এলো, লিড ল্যাগ কারোর সাপেক্ষে হয়, ইয়েস, সাপেক্ষে, রেফারেন্সের রেসপেক্টে হয়। দেখো, অ্যাভারেজ ভ্যালুকে আমরা কি বলছি খুব ভালো করে বোঝো। ধরো তোমার কাছে একটা সার্কিট আছে, যে কোনো একটা সার্কিট আছে, ঠিক আছে। তো যে কোনো একটা সার্কিটে ধরো তুমি কি করেছো, এইখানে ধরো একটা টু পোর্ট নেটওয়ার্ক ধরো, এরকম একটা টু পোর্ট নেটওয়ার্ক ধরো,
ঠিক আছে, যে কোনো একটা সার্কিট, যে কোনো একটা ব্ল্যাক বক্স রয়েছে, এবার ভেতরে রেজিস্ট্যান্স কানেক্টেড হয়ে থাকতে পারে। বক্তব্যটা হচ্ছে, ধরো এই সার্কিটের মধ্যে আমি এখানে সর্বপ্রথম কি করেছি না ডিসি সাপ্লাই দিয়েছি, তাই তো। সর্বপ্রথম ধরো আমি এই সার্কিটের মধ্যে এখানে যে কোনো একটা নেটওয়ার্ক, যে কোনো একটা ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক, ধরো এটা একটা ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক, ধরো কোনো একটা সার্কিট, ইলেকট্রিক্যাল সার্কিটে আমি ডিসি সাপ্লাই দিয়েছি। তো কোনো একটা সার্কিটে যখন আমি ইলেকট্রিক্যাল নেটওয়ার্কে যখন আমি ডিসি সাপ্লাই দেবো, তো সেই ডিসি সাপ্লাই দেওয়ার জন্য কি হবে, তো এর মধ্যে কিছুটা তোমার এনার্জি ট্রান্সফার হবে। তো এনার্জি ট্রান্সফারটাকে আমরা আরেকভাবে বলতে পারি যে এর মধ্যে খানিকটা কিছু পরিমাণ কি ট্রান্সফার হচ্ছে, চার্জ ট্রান্সফার হচ্ছে। কি বলছি, যদি আমি এখানে একটা সাপ্লাই দিই, তাহলে এই ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের মধ্যে কিছু পরিমাণ চার্জ ট্রান্সফার হবে, কিছু পরিমাণ চার্জ ট্রান্সফার হবে, কিছু পরিমাণ চার্জ ট্রান্সফার হবে। ঠিক আছে, আমি বাংলায় লিখছি, কিছু পরিমাণ চার্জ ট্রান্সফার হবে। যদি ডিসি সাপ্লাই দিই, তাহলে ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের মধ্যে কিছু পরিমাণ চার্জ ট্রান্সফার হবে, 1 নম্বর। এটা নেটওয়ার্ক বলতে পারো, এটাকে টু পোর্ট নেটওয়ার্ক এরকম করে বলার দরকার নেই, জাস্ট একটা সিঙ্গেল নেটওয়ার্ক হিসেবেই তোমরা কনসিডার করো ফার্স্টে। তো এবার নেক্সট স্টেপ হচ্ছে, এই সেম নেটওয়ার্কটা আমি নিয়েছি, এবার এই সেম নেটওয়ার্কটার মধ্যে কি করেছি, ধরো আমি এসি সাপ্লাই দিয়েছি, ঠিক আছে। এই সেম নেটওয়ার্কটার মধ্যে আমি কি করেছি, সেম নেটওয়ার্কের মধ্যে আমি কি করেছি, এসি সাপ্লাই দিয়েছি। তো যদি আমি সেম নেটওয়ার্কের মধ্যে এসি সাপ্লাই দিই, তো সেম নেটওয়ার্কের মধ্যে এসি সাপ্লাই যদি দিই, কোন কন্ডিশনটায় বা কোন ভ্যালুর জন্য সেম অ্যামাউন্ট অফ কিউ চার্জ ট্রান্সফার হবে ফ্রম সোর্স টু লোড। আবার বলছি, একটা সার্কিট আছে, তার মধ্যে আমি ডিসি সাপ্লাই দিয়েছি। তো ডিসি সাপ্লাই দেওয়ার ফলে কি হয়েছে, কিছু পরিমাণ চার্জ সেই সোর্স থেকে লোডের দিকে ট্রান্সফার হয়েছে। সব বন্ধ করো তোমার ইয়েটা, মাইক্রোফোনটা বন্ধ করো সব। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কোনো একটা ইলেকট্রিক্যাল নেটওয়ার্কে ডিসি সাপ্লাই দেওয়ার জন্য কিছু পরিমাণ চার্জের ট্রান্সফার হয়েছে, 1 নম্বর পয়েন্ট। এবার সেম ইলেকট্রিক্যাল নেটওয়ার্কে যদি আমি এসি সাপ্লাই দিই, বাট সেম অ্যামাউন্ট অফ যদি চার্জ আমি ট্রান্সফার করতে চাই, সেম চার্জকে যদি আমি ট্রান্সফার করতে চাই, তাহলে যে পরিবর্তিত এসি ভ্যালুটা আমরা পাই, যে চেঞ্জ এসি ভ্যালুটা পাই অ্যাজ কম্পেয়ার টু ডিসি ভ্যালু, যে চেঞ্জ এসি ভ্যালুটা আমরা পাই, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে এটা। তাহলে অ্যাভারেজ ভ্যালু ইজ অ্যাসোসিয়েটেড উইথ হোয়াট, অ্যাভারেজ ভ্যালু ইজ অ্যাসোসিয়েটেড উইথ চার্জ ট্রান্সফার। মানে ধরো একটা যে কোনো ইলেকট্রিক্যাল নেটওয়ার্কে ডিসি সাপ্লাই দিয়েছে, তার ফলে কিছুটা চার্জ ট্রান্সফার হবে। এবার সেম অ্যামাউন্ট অফ চার্জ ট্রান্সফার করার জন্য যদি একটা এসি সাপ্লাই আমি দিতাম, তাহলে কতটা চেঞ্জড ভ্যালু হতো এসি সাপ্লাই এর, সেটাই হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। দিস ইজ দ্য কনসেপ্ট অফ অ্যাভারেজ ভ্যালু। দেখো ক্লিয়ার হলো কিনা বলবে, কনসেপ্ট অফ অ্যাভারেজ ভ্যালু ক্লিয়ার হলো কিনা বলবে, চ্যাট বক্সে রিপ্লাই করবে, চ্যাট বক্সে রিপ্লাই করবে আরেকবার। স্যার ব্যাপারটা হচ্ছে, যে কোনো ইলেকট্রিক্যাল নেটওয়ার্কে আমি সাপ্লাই দিচ্ছি, সাপ্লাই দেওয়ার জন্য ধরো আমি ডিসি সাপ্লাই দিচ্ছি সবার ফার্স্টে, তোমার কাছে যে কোনো একটা সার্কিট আছে, তার মধ্যে ডিসি সাপ্লাই দিলে তার জন্য কিছু পরিমাণ চার্জ যাবে, কারেন্টের ফ্লো হবে, তার জন্য কিছু পরিমাণ চার্জ যাবে। এবার সেম অ্যামাউন্ট অফ চার্জ যদি আমাকে পাঠাতে হয়, বাট ডিসি সোর্সটা যদি আমি খুলে নিয়ে সেখানে একটা এসি লাগাই, তাহলে যে পরিবর্তিত এসি ভ্যালুটা আমি পাবো, কারণ ডিসি লাগানোর জন্য একটা ভ্যালু পেয়েছিলাম, এবার সেটাকে খুলে নিয়ে যদি এসি সাপ্লাই দিই, তাহলে একটা পরিবর্তিত এসি ভ্যালু আমাকে লাগাতে হচ্ছে। সেই পরিবর্তিত এসি ভ্যালুটা, যেটার জন্য কিউ অ্যামাউন্ট অফ চার্জ এই সার্কিটে ট্রান্সফার হবে, সেই পরিবর্তিত ভ্যালুটাকেই আমরা বলি হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। দেখো ব্যাপারটা ক্লিয়ার হলো? ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, ওটা বলছি, ঠিক আছে, ওটা বলছি। নেক্সট দেখো, এবার হচ্ছে আরএমএস ভ্যালু। আরএমএস ভ্যালু কি জিনিস স্যার? আরএমএস ভ্যালু হচ্ছে, আমি একটা আবার ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক নিয়েছি। হ্যালো। হ্যাঁ সৌরভ বলো। হ্যালো স্যার, বলো সৌরভ। বলছি স্যার, হুম, এভারেজ ভ্যালুর যে কনসেপ্টটা বললেন, সেটা কি দুটো ডিফারেন্ট ভোল্টেজ সোর্স থাকলে তখনই হবে? আমার বক্তব্য একটাই, যখন ডিসি সাপ্লাই দেবো তাহলে কিউ চার্জ যাবে। এবার কিউ চার্জটাকে মেনটেন করতে হবে, মানে কিউ চার্জ এর মধ্যে পাঠাতে হবে, বাট আমি এসি সাপ্লাই দেবো, তাহলে সেই এসি সাপ্লাইটা, যে চেঞ্জড এসি সাপ্লাইটা আমাকে দিতে হচ্ছে, যে পরিবর্তিত এসি সাপ্লাইটা দিতে হচ্ছে, সেটাই হচ্ছে আমার কাছে অ্যাভারেজ ভ্যালু। বুঝতে পারলে? যে অল্টারনেট বা চেঞ্জড ভ্যালু অফ এসি সাপ্লাই দিতে হচ্ছে, সেটা হচ্ছে আমার কাছে অ্যাভারেজ ভ্যালু। এবার নাও কামিং টু আরএমএস ভ্যালু। আরএমএস ভ্যালু কি জিনিস? ধরো একটা ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক আমি নিচ্ছি,
সেই ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের মধ্যে ডিসি সাপ্লাই দিলাম। তো ডিসি সাপ্লাই দেওয়ার জন্য এর মধ্যে কিছুটা হিট তৈরি হবে, ঠিক আছে। যখন আমি কোনো রেজিস্টিভ নেটওয়ার্ক হোক বা যে কোনো নেটওয়ার্ক হোক, তোমার সাধারণ মোবাইলও হোক, তো সেক্ষেত্রে কি হয়, সেখানে একটা হিট জেনারেশনের ব্যাপার থাকে। তো কোনো একটা ইলেকট্রিক্যাল নেটওয়ার্কে যখন আমি ডিসি সাপ্লাই দিই, দেয়ার হ্যাজ টু বি সাম অ্যামাউন্ট অফ হিট। এবার সেম নেটওয়ার্ক, ইলেকট্রিক্যাল নেটওয়ার্কটা একই আছে, বাট ডিসি সাপ্লাইটা খুলে দিয়েছি, খুলে দিয়ে কি করেছি, এসি সাপ্লাই দিয়েছি। ডিসি সাপ্লাইটা খুলে দিয়ে কি করেছি, এসি সাপ্লাই দিয়েছি। তো এসি সাপ্লাই দেওয়ার ফলে যদি সেম অ্যামাউন্ট অফ হিট তৈরি হয়, হিটের অ্যামাউন্টটা কি আছে, সেম অ্যামাউন্ট। যদি সেম অ্যামাউন্ট অফ হিট তৈরি হয়, তো সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো, সেই চেঞ্জড এসি ভ্যালুটাকে আমরা বলবো কি, সেই চেঞ্জড এসি ভ্যালুটাকে আমরা বলবো আরএমএস ভ্যালু, ঠিক আছে। সেই চেঞ্জড এসি ভ্যালুটাকে আমরা বলবো আরএমএস ভ্যালু। একটা ইকুয়াল অ্যামাউন্ট অফ চার্জ ট্রান্সফার আর একটা ইকুয়াল অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার, কারেক্ট। একটা ইকুয়াল অ্যামাউন্ট অফ চার্জ ট্রান্সফার আর একটা ইকুয়াল অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার, ঠিক আছে। তো যদি আমরা বলতে পারি যে অ্যাভারেজ ভ্যালুটা কি, অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে গিয়ে ইট ইজ এ কনসেপ্ট অফ চার্জ ট্রান্সফার। ইকুয়াল অ্যামাউন্ট অফ চার্জ ট্রান্সফার করার জন্য ডিসির পরিবর্তে যে এসি ভ্যালুটা ব্যবহার করা হয়, দ্যাট ইজ অ্যাভারেজ ভ্যালু। আর ইকুয়াল অ্যামাউন্ট অফ চার্জ ট্রান্সফার করার জন্য, এই ইকুয়াল অ্যামাউন্ট অফ হিট জেনারেশন করার জন্য ডিসির পরিবর্তে যে এসি ভ্যালুটা আমরা ব্যবহার করে থাকি, সেইটাকে আমরা বলে থাকি হচ্ছে আরএমএস ভ্যালু। দেখো দুটো কনসেপ্ট বোঝা গেল কিনা, দিজ আর টু মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্টস। দেখো একদম ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। তো এটা হয়ে গেল আমাদের কাছে আরএমএস ভ্যালু। নেক্সট পয়েন্ট কি, নেক্সট পয়েন্ট হচ্ছে ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর কে বলতে পারবে? ফর্ম ফ্যাক্টর হ্যাঁ 1/2। ফর্ম ফ্যাক্টর হচ্ছে 1/2। ফর্ম ফ্যাক্টর হচ্ছে 1/2 এভারেজ বাই আরএমএস, ঠিক আছে। ক্রেস্ট ফ্যাক্টর কি, ক্রেস্ট ফ্যাক্টর হচ্ছে, এটা লিখে দিই তাহলে পরে তোমাদের সমস্যা হবে। আমার শর্টে লিখে লিখে কেমন অভ্যাস হয়ে গেছে না, তোমরা কিছু বলবে কিন্তু, হ্যাঁ তোমাদের যেখানে অসুবিধা হবে তোমরা কিন্তু বলবে। ফর্ম এভারেজ ভ্যালু বাই আরএমএস বাই এভারেজ, আরএমএস বাই এভারেজ না। হ্যাঁ স্যার, RMS by যেমন আরএমএস বাই অ্যাভারেজই হবে, কারণ 0.707 বাই 0.67, তাহলে ওটা আরএমএস বাই অ্যাভারেজই হবে, কারণ 1.1 মান হয় ভ্যালুটা। সেটা ভুল বলছি? হ্যাঁ স্যার ভুল বলছেন। আমি সেটাই দেখছিলাম কতজন জানে। আরএমএস বাই এভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু বাই এভারেজ ভ্যালু, এভারেজ ভ্যালু। আর ক্রেস্ট ফ্যাক্টরটা হচ্ছে কি বলো, পিক ভ্যালু বাই আরএমএস ভ্যালু, পিক ভ্যালু বাই আরএমএস ভ্যালু। পিক ভ্যালুটা কি, পিক ভ্যালুটা হচ্ছে তোমার, যেটাকে আমরা বলে থাকি ভিএম বা ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের ব্যাপার অ্যাসোসিয়েটেড। তার মানে আমি, আচ্ছা এই নোটে ভুল লেখা আছে, এটা আমি মিস্টেক করেছি, ঠিক আছে। কোনো একটা কারণে আমার একটা মিস্টেক হয়েছে, আমি এটা চেঞ্জ করে দেবো, অল্টার করে দেবো, ঠিক আছে। আমার রেশিওটা এখানে ভুল লেখা হয়েছে। নেক্সট হচ্ছে পিক ভ্যালু বাই আরএমএস ভ্যালু। এক মিনিট দাঁড়াও, এই দুটো ঠিক আছে, এইটা ভুল আছে, এটা আমি চেঞ্জ করে দেবো, অসুবিধা নেই। তো আরএমএস ভ্যালু বাই এভারেজ ভ্যালু, তোমরা ঠিকই বলেছো, আরএমএস ভ্যালু বাই এভারেজ ভ্যালুই হয়। আচ্ছা নেক্সট, এবারে রিপ্রেজেন্টেশনটা কিভাবে হয় দেখো। যদি একটা সিগন্যাল, আমি তোমাদের ছোট করে একটু বলি, যদি একটা সিগন্যাল এফ অফ টি হয়ে থাকে, ঠিক আছে, যদি একটা সিগন্যাল হয়ে থাকে এফ অফ টি, তাহলে অ্যাভারেজ ভ্যালুকে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে A0 দিয়ে, যেখানে A0টাকে আমরা ডিসি ভ্যালু বলে থাকি, ঠিক আছে। A0 ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ অফ টি ডিটি ইনটু 1/t, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে বেসিক্যালি, তুমি যদি ইন্টিগ্রেশন এফ অফ টি ডিটিটাকে দেখো, সেটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ, মানে কোনো একটা কার্ভের আন্ডারে যতটা এরিয়া আছে ডিভাইডেড বাই টাইম পিরিয়ড। এটাকে আমরা কি লিখতে পারি, এরিয়া আন্ডার দ্য কার্ভ বাই টাইম পিরিয়ড, ঠিক আছে। এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। PERIOD এটা হয়ে গেল আমাদের কাছে প্রথমত অ্যাভারেজ ভ্যালু, ঠিক আছে। অ্যাভারেজ ভ্যালুকে বেসিক্যালি আমরা কি বলে থাকি, ডিসি ভ্যালু বলে থাকি, তাই না। ডিসি ভ্যালু এটাকে আমরা বলে থাকি। আর আরএমএস ভ্যালুকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, আরএমএস ভ্যালু হচ্ছে রুট মিন স্কোয়ার, তাই তো। এবার এই রুট মিন স্কোয়ারটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, ধরো আরএমএস ভ্যালুকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, আরএমএস কে লিখি, প্রথমে এটাকে উল্টো করে লেখো,
রুট মিন স্কোয়ারটাকে শেষ থেকে পড়ো, স্কোয়ার মিন রুট, তাহলে কাকে স্কোয়ার করব, এই এফ অফ টি কে স্কোয়ার করব, এফ অফ টি কে স্কোয়ার করব, ঠিক আছে, এফ অফ টি কে স্কোয়ার করলাম। এবার কি করব, রুট করব, সরি এবার কি করব, মিন করব, তাই তো। মিন মানে কি, মিন মানে হচ্ছে তোমার 1/t, ঠিক আছে, 1/t মানে হচ্ছে টোটাল টাইম পিরিয়ড দিয়ে যদি পুরো ফাংশনটাকে ভাগ করা হয় তাহলে হচ্ছে গিয়ে তোমার এটা বেরোবে, ঠিক আছে। তার মানে এখানে এই যে টোটাল যে সিগন্যালটা আছে, ধরো ইন্টিগ্রেশন এফ টি হোল স্কোয়ার ডিটি, এইটাকে যখন টি দিয়ে ভাগ করলাম তখন আমার কাছে মিন বেরোলো। এখনো রুটটা পড়িনি, তো এই যে রুটটাকে আমি এর পরে লিখছি, ঠিক আছে। তাহলে আরএমএস ভ্যালুটা কি দাঁড়ালো, আরএমএস ভ্যালুটা দাঁড়ালো যে এফ অফ টি এর হোল স্কোয়ার, এফ অফ টি এর হোল স্কোয়ার ডিটি ইন্টিগ্রেশন এফ অফ টি এর হোল স্কোয়ার, এখানে ইন্টিগ্রেশন সাইনটা বোঝা যাচ্ছে না ভালো করে, এক মিনিট, ইন্টিগ্রেশন এফ অফ টি এর ইন্টিগ্রেশন এফ অফ টি এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই টি, ঠিক আছে, ইন্টিগ্রেশন এফ অফ টি এর হোল স্কোয়ার ডিটি ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে আমাদের কাছে আরএমএস ভ্যালু, যেখানে প্রথমে থাকে হচ্ছে স্কোয়ার মিন রুট, এইভাবে তোমাদেরকে কিন্তু পড়তে হবে, তোমাদের যখন ফর্মুলাটা লিখবে এইভাবে কিন্তু লিখতে হবে। দেখো বুঝতে পারলে কি বললাম, তোমরা সবসময় এগুলোকে ফাংশন ফর্মে পড়বে, ফাংশন ফর্মে পড়লে অঙ্কটাকে করতে সুবিধা হবে এবং সলিউশন করতেও সুবিধা হবে, ঠিক আছে। দেখো অ্যাভারেজ ভ্যালু কিভাবে আমরা ফাংশনালি বার করলাম বুঝতে পারলে, আর অ্যাভারেজ ভ্যালুকে কিভাবে ফাংশনালি লিখলাম বুঝতে পারলে। এর তোমরা যদি ডিটেল প্রুফ চাও, ঠিক আছে, ডিটেল অ্যানালিসিসটা আমরা এখানে করছি না, ডিটেল অ্যানালিসিসটা দেখবে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি রয়েছে, তোমরা এই সেকশনটা পড়ে নিতে পারো, দেখে নিতে পারো সেখান থেকে, ঠিক আছে। তো এই পোর্শনটাকে আমি জাস্ট এর ভ্যালুটা কি করে বার করতে হয়, এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় এইটুকু জানলেই হবে, বাট এটা কোথা থেকে এসেছে, কি হয়েছে না হয়েছে এই সমস্ত ডিটেলও আমি করিয়েছি, সেখানে তোমরা দেখতে পারো চাইলে। আচ্ছা দেখো এই পার্টটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, এই স্লাইডটা নিয়ে কারো কোনো কোশ্চেন এই স্লাইডটা নিয়ে, একটু চ্যাট বক্সে রিপ্লাই করবে না। সঞ্জয় সাহা স্যার একবার আরেকবার বলো, কোন পার্টটা বলবো সঞ্জয়? এভারেজ ভ্যালু। অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে ধরো যে কোনো একটা সার্কিটে, এটা ভালো করে দেখে নাও, যে কোনো একটা সার্কিটে যদি ডিসি সাপ্লাই দিই তাহলে তো কিছু পরিমাণ চার্জ ট্রান্সফার হবে। এবার যদি চার্জ ট্রান্সফারটা ফিক্স রাখতে চাই, দিয়ে ডিসির পরিবর্তে এসি ভ্যালু দিতে চাই, তাহলে যে নতুন এসি ভ্যালুটা আমাকে দিতে হচ্ছে, সেই নতুন এসি ভ্যালুটাকে বলে অ্যাভারেজ ভ্যালু, ঠিক আছে, যে নতুন এসি ভ্যালুটাকে বলে তাকে বলে অ্যাভারেজ ভ্যালু। আচ্ছা নেক্সট, এই লেখাগুলো আমি অ্যাডজাস্ট করে দেবো পরে, চিন্তা নেই, আর যদি না অ্যাডজাস্ট করে দিই পরে বলো আমাকে, আমি অবশ্যই অ্যাডজাস্ট করে দেবো, এটা আমি অ্যাডজাস্ট করে দেবো, মনে থাকবে, একটু স্লাইডটা খেয়াল রেখো তাহলেই হবে। আচ্ছা আমি এটা অ্যাডজাস্ট করবো। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি বলেছে, ডিটারমাইন দ্য আরএমএস এন্ড অ্যাভারেজ ভ্যালু, আছে কিছু দিয়েছে এখানে, দিয়েছে যে ডিটারমাইন দ্য আরএমএস এন্ড অ্যাভারেজ ভ্যালু অফ দ্য বিলো ওয়েভ, এই ওয়েভটার অ্যাভারেজ এবং আরএমএস ভ্যালুকে ডিটারমাইন করতে বলেছে। তো বলো কি করে বার করব, প্রথমত বলো হোয়াট ইজ দি অ্যাভারেজ ভ্যালু। স্যার অ্যাভারেজ ভ্যালু 4 হবে। ভেরি গুড, অ্যাভারেজ ভ্যালু ইজ 4, অ্যাভারেজ ভ্যালু ইজ 4, ঠিক আছে, দিস ইজ দি অ্যাভারেজ ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু। বলো হোয়াট ইজ দি আরএমএস ভ্যালু, আরএমএস ভ্যালু কি হবে? 4 স্কয়ার প্লাস হাফ অফ 2 স্কয়ার প্লাস 6 স্কয়ার আন্ডার রুট অফ পুরোটা। আচ্ছা তো দেখো এইখানে তোমরা ওইভাবে যেরকম ভাবে আমি বললাম সেইভাবে করতে পারো। কিরকম ভাবে করতে পারো, আমি বললাম আরএমএস ভ্যালু মানে হচ্ছে রুট স্কোয়ার মিন রুট, ঠিক আছে, তাহলে স্কোয়ার মিন রুট মানে হচ্ছে ইন্ডিভিজুয়ালি করতে হবে। ইন্ডিভিজুয়ালি কিভাবে করবে, প্রথমত হচ্ছে এই যে ফাংশনটা রয়েছে এটাকে তুমি স্কোয়ার করলে, ঠিক আছে, কেবলমাত্র ডিসি ভ্যালুটা স্কোয়ার করতে হবে, তার রুট বাইরের দিকে, প্লাস আগের যে সিগন্যালটা আছে, সিগন্যালের আগে যে অ্যামপ্লিটিউডটা আছে এটা স্কোয়ার ডিভাইডেড বাই 2, প্লাস এটা যেটা রয়েছে এটা স্কোয়ার ডিভাইডেড বাই 2, ঠিক আছে, এইভাবে তোমরা করতে পারো। এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে স্যার, এটা অ্যাকচুয়ালি তোমাদের একটু খুলে বলি, এইটা হচ্ছে তোমার ভিএম বা ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে। যদি এটা ভোল্টেজের সিগন্যাল হতো, ফর এক্সাম্পল যদি এটা ভি অফ টি হতো, তাহলে এটা হচ্ছে ভি অফ এম, বা তুমি এটাকে এরকম ধরতে পারো দিস ইজ ভি অফ M1, তুমি এটাকে এরকম ভাবে ধরতে পারো দিস ইজ সাপোজ সে ভি অফ C1 ফর এক্সাম্পল, যে অন্য একটা তুমি ভ্যালু ধরতে পারো। তাহলে এখানে আমি বেসিক্যালি কি করলাম, এখানে আমি ম্যাক্সিমাম ভ্যালুটাকে আরএমএস ভ্যালুতে কনভার্ট করলাম, VM1 এটা ছিল ম্যাক্সিমাম, এটাকে √2 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে, তাহলে √2 দিয়ে ভাগ করলে কি বেরোবে, VRMS বেরোবে। তো সেই VRMS এর এখানে আমি স্কোয়ার লিখলাম, মানে আমি এখানে অ্যাকচুয়ালি কি লিখেছি, এখানে আমি অ্যাকচুয়ালি লিখেছি, ধরো এটা যদি আমি
ভি জিরো লিখি, তাহলে আমি এখানে লিখেছি ভি জিরো স্কোয়ার প্লাস ভি ভি আর এম এস, দেখতে পাচ্ছি না, ভি আর এম এস 1, ভি আর এম এস 1 তার হোল স্কোয়ার প্লাস ভি আর এম এস 2 তার হোল স্কোয়ার, এটা লিখেছি। ঠিক আছে, এবার ভি আর এম এস 2টা কত, ধরো এটা ভিসি 1 লিখেছি, তার মানে ভিসি 1 বাই রুট 2 ইকুয়ালস টু ভি আর এম এস 2। ঠিক আছে, তো এই ম্যাক্সিমাম ভ্যালুটাকে তোমাকে আরএমএস এ কনভার্ট করতে হয়েছে, তারপর আমি স্কোয়ার করেছি। ঠিক আছে, সো দেখো কি গো, ঠিক লিখলাম তো? দেখো আরএমএস ভ্যালু ঠিক লিখেছি তো, 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার বাই 2 প্লাস 6 স্কোয়ার বাই 2, অ্যাকচুয়ালি 2 বাই রুট 2 হওয়ার কথা ছিল, তো আমি 2 স্কোয়ার বাই 2 করে দিয়েছি, রুট 2টাকে স্কোয়ার করে দিয়েছি। ঠিক আছে, আর এখানে 6 বাই 2 করার কথা ছিল, 6 বাই রুট 2 করার কথা ছিল, ওই জন্য 6 স্কোয়ার বাই 2 করে দিয়েছি। ঠিক আছে, তো এইটা হচ্ছে মেন ফর্মুলা, তুমি এটাকে ফর্মুলা হিসেবে খেয়াল রাখতে পারো যে ভি জিরো স্কোয়ার প্লাস ভি আর এম এস স্কোয়ার প্লাস ভি আর এম এস 1 স্কোয়ার প্লাস ভি আর এম এস 2 স্কোয়ার। তুমি যদি ম্যাক্সিমাম ভ্যালু টার্মসে লিখতে চাও, তাহলে এখানে তুমি কি পাবে, রুট ওভার অফ ভি জিরো স্কোয়ার প্লাস ভি আর এম এস কে ভিএম বাই রুট 2 দিয়ে লেখো, তার মানে হাফ বাইরে চলে আসবে, তাহলে এখানে তুমি লিখতে পারবে ভিএম 1 স্কোয়ার প্লাস ভিএম 2 স্কোয়ার প্লাস এরকম ভাবে ডট 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 যতগুলো থাকবে ততগুলোকে পরপর অ্যাড করে দিয়ে এরকম ভাবে তুমি লিখতে পারো। তাই এখানে যেহেতু দুটো আছে, তো ওর থেকে বেশি আমার কিছু লেখার দরকার নেই। তো বলো এই রেজাল্টটা কত আসছে? 6 স্যার। কত আসছে রে? 6 6 রুট 36 6। দেখো সবাই বুঝতে পেরেছো প্রবলেমটা কি করে করলাম, কিভাবে আরএমএস ভ্যালু ডিটারমাইন করলাম, বুঝতে পারলে? কিভাবে আরএমএস ভ্যালু ডিটারমাইন করলাম বুঝতে পারলে? সবাইকে জিজ্ঞেস করছি, অ্যান্সার করো ইয়েতে, চ্যাট বক্সে। এই প্রবলেম কিন্তু তোমাদের এক্সামে আসবে, আমার এক্সপেকটেশন এই প্রবলেম কিন্তু পরীক্ষায় আসবে। ঠিক আছে, এটা আমার এক্সপেকটেশন, এই পরীক্ষায় কিন্তু আসবে। আচ্ছা, সবাই মোটামুটি বুঝতে পেরেছো? সবাই এই ক্লাস চলাকালীন একটা করে স্ক্রিনশট নিয়ে রাখবে। ঠিক আছে, যখন একটা পেজ হয়ে যাবে উল্টাবো, তার আগে একটা করে স্ক্রিনশট নিয়ে নেবে। এটা হলো গিয়ে ব্যাপার। নেক্সট দেখো, স্যার বলো। স্যার বলছি অ্যাভারেজটা 4 হলো কেন, এটা একটু বলবেন? এভারেজ এই যে বললাম ডিসি ভ্যালু, রিপ্রেজেন্টেশনটা দেখো, তোমাদের আমি অনেক শক্ত করেও বলতে পারতাম। দেখো একটা ফুরিয়ার সিরিজ যে রিপ্রেজেন্টেশন হয়, ফুরিয়ার সিরিজকে আমরা কি কি হিসেবে লিখি মনে আছে? এফ অফ টি যদি একটা ফুরিয়ার সিরিজ একটা ফাংশন হয়, অ্যাপিরিওডিক ফাংশন, অ্যাপিরিওডিক ফাংশন মানে হচ্ছে যেটা পিরিয়ডিক নয়। পিরিয়ডিক নয় মানে কি? পিরিয়ডিক নয় মানে হচ্ছে এর মধ্যে দুটো কম্পোনেন্ট আছে, একটা সাইনোসয়েডাল বা কোসাইনোসয়েডাল কম্পোনেন্ট আছে, প্লাস ডিসি কম্পোনেন্ট আছে। মানে এক কথায় বলতে গেলে ডিসি প্লাস এসি কম্পোনেন্ট যে ওয়েভ ফর্মে থাকে, তাকে আমরা বলি অ্যাপিরিওডিক ওয়েভ ফর্ম। তো ফুরিয়ার বাবু যিনি ছিলেন, উনি কি করেছিলেন? উনি এই অ্যাপিরিওডিক ওয়েভ ফর্মটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছিলেন। কিভাবে রিপ্রেজেন্ট করেছিলেন? ওনার রিপ্রেজেন্টেশনের ফর্মুলাটা ছিল এফ অফ টি ইকুয়াল টু এ জিরো প্লাস সামেশন অফ এ ইকুয়াল টু সরি এন ইকুয়াল টু 0 টু ইনফিনিটি এ এন সাইন এন ওমেগা নট টি প্লাস বি ওমেগা নট টি প্লাস এটা হচ্ছে টি। ঠিক আছে, বিএন কস এন ওমেগা নট টি। ঠিক আছে, এটা হচ্ছে তার রিপ্রেজেন্টেশন ছিল। উনি ওখানে বলেছিলেন যে এটা ছিল ডিসি ওয়েভ, মানে যে কোনো অ্যাপিরিওডিক ওয়েভের মধ্যে সবসময় একটা ডিসি কম্পোনেন্ট থাকে, আর শুধু ডিসি কম্পোনেন্টই থাকে না, তার সঙ্গে এসি কম্পোনেন্টও থাকে। তো এই পার্টটা ছিল আমাদের কাছে এসি কম্পোনেন্ট। ঠিক আছে, তো এইখান থেকে আমরা ডিসি আর এসি কম্পোনেন্টকে ভাগ করেছিলাম। মানে যে কোনো অ্যাপিরিওডিক ওয়েভ যার মধ্যে মিক্সচার অফ ডিসি এন্ড এসি বোথ থাকে, তাকে আমরা এই ওয়েভ ফর্মটা দিয়ে ডিরাইভ করতে পারি। এবং এই ওয়েভ ফর্মটা থেকে ভাঙলেই আমাদের ওই ইকুয়েশনটা চলে আসে, যেটা ইন্টিগ্রেশন আমি যেটা লিখেছিলাম এ জিরোর ভ্যালু, দ্যাট ইজ 1 বাই টি ইন্টিগ্রেশন 0 টু টি এফ টি ডিটি। আচ্ছা, আমি কি ওখানে টি এটা লিখিনি, 0 টু টিটা লিখিনি, 0 টু টিটা লিখিনি। আচ্ছা, এখানে 0 টু টি লিখে নাও, 0 টু টি আমি লিখে দিচ্ছি, 0 টু টি এফ টি ডিটি, 0 টু টি এফ টি ডিটি, 0 টু টি এফ টি ডিটি। ঠিক আছে, 0 টু টি এফ টি ডিটি। তো এইটা হচ্ছে কি আমাদের কাছে অ্যাভারেজ ভ্যালু রিপ্রেজেন্টেশন ছিল, যেটা এখান থেকে ডিরাইভ করা যায়। ঠিক আছে, এটাকে আমরা ডিসি ভ্যালু বলে থাকি। বলো কে কি বলছিলে? হ্যাঁ, ওটাই বলছিলাম স্যার, ওটা দুটোতেই হতো, ওটাই তখন আপনি দেখে এখন লিখেন, ওটাই বলছি। ও আচ্ছা আচ্ছা, একই ব্যাপার। ঠিক আছে, ওটা টাইম পিরিয়ডের রেসপেক্টে বার করতে হয়, এই হচ্ছে ব্যাপার আর কি। তো যাই হোক, বলছি যে কোডটা যদি না থাকতো তাহলে স্যার এভারেজ ভ্যালুটা কি হতো? 4 যদি না থাকতো তাহলে অ্যাভারেজ ভ্যালু থাকতো কি? বলো আগে আমাকে। না স্যার, তখন অ্যাভারেজ ভ্যালু 0 হতো। অ্যাভারেজ ভ্যালু কিন্তু 0 হতো। ঠিক আছে, ডিসি ভ্যালু থাকতো না, ডিসি ভ্যালু কিন্তু 0 হতো যদি 4টা না থাকতো। ঠিক আছে,
দিস ইজ এ মিক্সচার, এখানে মিক্সচার দেওয়া আছে, ঠিক আছে। তো এইটা হয়ে গেল এই কোশ্চেনটা কিন্তু হাইলি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আই এম এক্সপেক্টিং সাচ কোয়েশ্চেন্স ইন দিস এক্সামিনেশন, ঠিক আছে। পরীক্ষার হলে এই কোশ্চেন দেখলে কিন্তু আমাকে অবশ্যই ধন্যবাদ জানাবে, ঠিক আছে। নেক্সট দেখো, এটা হয়ে গেল। নেক্সট আমরা চলে যাচ্ছি পরেরতে। কি বলবো গো, ফেজার রিলেশনশিপ অফ দ্য সার্কিট এলিমেন্টস। প্রথমত হচ্ছে রেজিস্ট্যান্স। এবার দেখো রেজিস্ট্যান্সকে কিরকম দেখতে হয়, ফেজার ডায়াগ্রাম পড়বো, আর এখান থেকে কিছু বেসিক রিপ্রেজেন্টেশন পড়বো কিভাবে ভোল্টেজ, কারেন্ট এবং ইম্পিডেন্স হয় একটা সার্কিটে। তাহলে আমরা এখানে কি করতে চলেছি, আমরা এখানে টোটাল 11টা সার্কিটকে অ্যানালিসিস করবো। 11টা সার্কিট কি কি স্যার, শুধু রেজিস্টিভ, শুধু ইন্ডাকটিভ, শুধু ক্যাপাসিটিভ। আরএল সিরিজ, ঠিক আছে, সিরিজ আরএল সার্কিট, সিরিজ আরসি সার্কিট, এলসি সার্কিট হয়ে গেল 6টা। প্যারালাল, প্যারালালের মধ্যে প্যারালাল আরএল, প্যারালাল আরসি, প্যারালাল এলসি। এছাড়া কি করব স্যার, সিরিজের মধ্যে আরএলসি, প্যারালালের মধ্যে আরএলসি, ঠিক আছে। তা টোটাল যদি হিসাব করে দেখো টোটাল 11খানা তোমার সার্কিট হয়। তো এই 11খানা সার্কিটকে আমরা ছোট্ট করে একটু ডিসকাস করব এবং তার ফেজার ডায়াগ্রামটা একটু চেক করব। ফার্স্ট অফ অল দেখো একটা সিরিজ রেজিস্ট্যান্সকে কিভাবে দেখানো যেতে পারে, এইভাবে দেখানো যেতে পারে। আমরা তাহলে এখানে কি অ্যানালিসিস করছি, এসি অ্যানালিসিস করছি। তো এসি অ্যানালিসিসের ক্ষেত্রে দুটো ফর্ম অফ রিপ্রেজেন্টেশন হয়। দেখো এই যে ফর্মটা লিখেছি এটাকে কি ফর্ম বলে কেউ বলতে পারবে? এই ফর্মটাকে কি বলে কেউ বলতে পারবে? ইনস্ট্যান্টানিয়াস ভ্যালু। ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু তো বটেই, আর কিছু? এটাকে বলে হচ্ছে টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন। টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, এটা টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন। আর একটা ভাবে আমরা লিখতে পারি দ্যাট ইজ ভিএম বাই রুট টু অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি। ভিএম বাই রুট টু অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এইটাকে বলে হচ্ছে ফেজার রিপ্রেজেন্টেশন। এইটাকে বলে হচ্ছে ফেজার রিপ্রেজেন্টেশন, ফেজার রিপ্রেজেন্টেশন, ফেজার রিপ্রেজেন্টেশন। এবার ব্যাপারটা কি স্যার, ব্যাপারটা হচ্ছে তোমরা ছোটবেলায় যারা সায়েন্স গ্রুপ নিয়ে পড়াশোনা করেছিলে তারা নিশ্চয়ই দেখেছো যে একটা আমরা কমপ্লেক্স নাম্বার পড়েছিলাম, যেখানে জেড একটা কমপ্লেক্স নাম্বারকে এক্স প্লাস আই ওয়াই এইভাবে লেখা হতো, ঠিক আছে, এক্স প্লাস আই ওয়াই এইভাবে লেখা হতো। এইটাকে আমরা বলতাম রেক্ট্যাঙ্গুলার ফর্ম অফ রিপ্রেজেন্টেশন, রেক্ট্যাঙ্গুলার ফর্ম অফ রিপ্রেজেন্টেশন। আবার সেম একটা রিপ্রেজেন্টেশন আমরা পড়েছিলাম যেখানে জেড কে আমরা আর অ্যাঙ্গেল থিটা দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, যেটাকে আমরা পোলার ফর্ম বলেছিলাম, ঠিক আছে, যেটাকে আমরা পোলার ফর্ম বলেছিলাম। দিস ফেজার রিপ্রেজেন্টেশন ইজ নাথিং বাট ইউর পোলার রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। এটা এক কথায় তুমি বলতে পারো ইউর পোলার রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। তো এখান থেকে তোমরা একটা সম্পর্ক নিশ্চয়ই জানো যে এক্স ইকুয়াল টু কত হয়, আর কস থিটা হয়, আর ওয়াই ইকুয়াল টু কত হয়, আর সাইন থিটা হয়, ঠিক আছে। যদি আমার কাছে আর আর থিটা জানা থাকে আমরা এক্স এবং ওয়াই কে বার করতে পারি। সিমিলারলি যদি আমার কাছে আর 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 বার করতে হয়, আর সমান সমান কি হয় বলো, আর কে ইন টার্মস অফ এক্স লিখতে পারি স্যার এক্স স্কয়ার প্লাস রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, কারেক্ট। আর যদি আমাকে থিটা লিখতে হয় tan ইনভার্স, এটাকে কি লিখবো, tan ইনভার্স অফ y বাই x, ঠিক আছে। দেখো এই পার্টটাতে কি ছিল, এই পার্টটাতে আমি পোলার রিপ্রেজেন্টেশনটা আমার কাছে জানা ছিল, তো পোলার থেকে রেক্ট্যাঙ্গুলারে কনভার্ট করেছি এখানে, আর এখানে কি করলাম রেক্ট্যাঙ্গুলারটাকে পোলারে কনভার্ট করলাম, ঠিক আছে। তো এই রিপ্রেজেন্টেশনটা আমাদের কিন্তু পুরো এসি অ্যানালিসিস করার সময় কাজে লাগে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন কলেজে হোক বা বিভিন্ন জায়গায় হোক, যেহেতু টিচাররা এসি সাপ্লাই বা এসি সাপ্লাই দেওয়াটাকে অ্যাভয়েড করে যায়, ওই জন্য ছেলেদের মধ্যে একটা জেনুইন ফ্রিকশন থাকে রিগার্ডিং দিস প্রবলেমস। তো আশা করি আজকে চেষ্টা করবো আমি আস্তে আস্তে ক্লাসটা করানো, যেখানে তোমাদের এই ফ্রিকশনটা কেটে যাবে, ঠিক আছে, যে সমস্যাটা হয় সেই সমস্যাটা কেটে যাবে। তো দেখো এইটা হচ্ছে আরেকটা ফর্ম, মানে সেম জিনিসকে আমি এইভাবে লিখতে পারি। স্যার এখানে আপনি এটাকে অ্যাঙ্গেল 0 কেন লিখলেন, তার কারণ হচ্ছে যে আমরা এখানে ভোল্টেজের ফেজারটাকে আমরা রেফারেন্স হিসাবে কনসিডার করে নিয়েছি। কি বললাম, এখানে কাকে কনসিডার করেছি ইয়ে হিসাবে, ভোল্টেজের ফেজারটা। তো যাকে রেফারেন্স হিসেবে কনসিডার করা হয়, এই কিছুক্ষণ আগে আমি তোমাদের দেখাচ্ছিলাম যেটাকে রেফারেন্স ছিল সেটাকে আমি 0 ধরেছিলাম, তো ওই জন্য আমরা অ্যাঙ্গেল 0 দিয়ে রিপ্রেজেন্ট করেছি, আলফা এখানে 0 আছে, ঠিক আছে। আর এইখানে আচ্ছা প্রথম কথা বলি যে আলফার ব্যাপারটা তখনই আসে যখন দুটো পরপর ওয়েভ থাকে, ঠিক আছে। যখন দুটো ওয়েভকে আমরা অ্যানালিসিস করব তখন আমরা আলফার ব্যাপারটা নিয়ে আসবো। তো প্রথমে আমাকে বুঝতে হবে যে সার্কিটটা কি আছে, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে তার উপর ভিত্তি করে আমাকে রেফারেন্সটাকে সেট করতে হবে। যদি এটা একটা সিরিজ সার্কিট হয় তো সেক্ষেত্রে ভোল্টেজটাকে রেফারেন্স ধরবো, যদি এটা একটা প্যারালাল সার্কিট হয় তাহলে কাকে রেফারেন্স ধরবো,
কারেন্ট কারেন্টকে রেফারেন্স হিসেবে কনসিডার করব, তাই তো? তো দেখো এটাকে একটা সিম্পল টার্মে যদি আমি লিখি, ভিটি কে লিখতে পারি ভি অফ এম কস অফ ওমেগা টি, আর আই অফ টি কে কি লিখতে পারি কারেন্টকে ভিটি বাই আর, দ্যাট ইজ ভি অফ এম ইনটু কস অফ ওমেগা টি বাই আর। ঠিক আছে, এখানে ব্যাপারটা কি হচ্ছে, এখানে যদি তুমি রিপ্রেজেন্ট করতে চাও এইটাকে পোলার ফর্মে, তাহলে পোলার ফর্মে এটাকে কি লিখবো বলো? এটাকে, এটা তো টাইম ডোমেন ফর্ম হলো, পোলার ফর্মটা কি লিখবো বলো? Vm by root 2 at an angle 0 degree. ভিএম বাই রুট টু অ্যাট অ্যাঙ্গেল 0 ডিগ্রি, ভেরি গুড। এটাকে কি বলবো বলো? Vm by root 2 at an angle মানে at an angle omega in omega t, I think. আরে ভিএম বাই রুট টু, ভিএম বাই রুট টু আর অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি? দেখো এই ফাংশনটা কস ফাংশন, এই ফাংশনটাও কস ফাংশন, দুটোই কোসাইন ফাংশন। তো দুটোই কোসাইন ফাংশন মানে এদের মধ্যে কোনো ফেজ ডিসপ্লেসমেন্ট নেই, এদের শুধু অ্যামপ্লিটিউডের ডিফারেন্স আছে। কিভাবে অ্যামপ্লিটিউডের ডিফারেন্স আছে? এর অ্যামপ্লিটিউডটা হচ্ছে ভিএম আর এর অ্যামপ্লিটিউডটা হচ্ছে ভিএম বাই আর। ঠিক আছে, দিস মাচ ইজ দ্য ডিফারেন্স, দিস মাচ ইজ দ্য ওটা Vm by r পুরোটা by r লিখেছেন ওটা? এটা পুরোটা বাই আর লিখেছি, হ্যাঁ এটা পুরোটা বাই আর লিখেছি, omega t by r পুরোটা বাই আরই তো হবে। না না অ্যাকচুয়ালি দেখে omega t by r আমি জানি না, ভুল হয়েছে দেখতে, সরি হ্যাঁ। omega t by r ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সো দিস ইজ দি রিপ্রেজেন্টেশন। দেখো এইটাকে সবসময় তোমাদের বুঝতে হবে যে ফেজার রিপ্রেজেন্টেশনটাকে আমাকে সবসময়, এই এটা আবার কি করলাম, এটা রুট টু ছিল, ঠিক আছে, এটা রুট টু ছিল, এটা রুট টু। তো ফেজার রিপ্রেজেন্টেশনটাকে সবসময় তোমাদেরকে রিয়েলাইজ করতে হবে এবং বুঝতে হবে। ফেজার রিপ্রেজেন্টেশনটা স্যার আমরা কখন ব্যবহার করব? যখন আমাদের গুণ বা ভাগের কাজ থাকবে। গুণ বা ভাগের কাজ, গুণ বা ভাগ করতে গেলে আমাদের ফেজার রিপ্রেজেন্টেশনটা সহজ হয়। আর যদি এইদিকে কি বলে, যদি যোগ বিয়োগ এর কাজ থাকে, তখন আমাদের কাছে কিন্তু এই পোলার এই রেক্ট্যাঙ্গুলার ফর্ম অফ রিপ্রেজেন্টেশনটা কিন্তু কাজের হয়। ঠিক আছে, তাহলে কখন আমরা পোলার ফর্ম অফ রিপ্রেজেন্টেশনটা ইউজ করব? যখন গুণ বা ভাগ করতে হবে কোনো ক্যালকুলেশনের সুবিধার জন্য। আর যখন আমরা এ করব, এ মানে কি বলতো? যোগ আর বিয়োগ। যোগ আর বিয়োগ, যখন যোগ আর বিয়োগ করব তখন কিন্তু আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মটাকে ইউজ করব। আচ্ছা, তো এটা হয়ে গেল ইয়ের পার্টটা। এবার দেখো ফেজার ডায়াগ্রাম। ফেজার মানে হচ্ছে কি? ফেজার মানে হচ্ছে এই যে ওয়েভ ফর্ম, এই যে ওয়েভ ফর্মটা ছিল, সেই ওয়েভ ফর্মটাকে একটা ডাইরেকশনের রেসপেক্টে রিপ্রেজেন্টেশন। তো আমি যদি রেফারেন্সকে ইন্ডিকেট করি এইভাবে, এখানে আমাদের ভিটা হচ্ছে কি রেফারেন্স। তাহলে যেহেতু আমরা দেখেছি যে ভি অফ টিটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল, আবার এখানে আই অফ টিটা আমার কাছে কত বেরোলো? 0 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে এখানে আই অফ টিটাকে আমি এইভাবে দেখাতে পারি, যেখানে আইটা কি, আইটা হচ্ছে বেসিক্যালি আমি এখানে ক্যাপিটাল লেটার, আচ্ছা ক্যাপিটাল লেটারটা পরে আসছি। সো এটাকে আমি আই দিয়ে দেখালাম, ঠিক আছে, যেখানে আই ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর। আরেকটা জিনিস সবসময় মনে রাখবে, সেটা হচ্ছে যে যখনই তুমি কোনো ফেজার ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন করবে, সবসময় ফেজার ডায়াগ্রামের মধ্যে আরএমএস ভ্যালুকে ইন্ডিকেট করবে। দেখবে আরএমএস ভ্যালুকে প্রত্যেকটা বইতে ক্যাপিটাল ভি বা ক্যাপিটাল লেটারসে ইন্ডিকেট করা থাকে, ভি আরএমএস। ঠিক আছে, বা এরকম ভাবে লিখবে ভি আরএমএস। তার মানে এখানে তুমি যে ভিটা লিখছো, এটা অ্যাকচুয়ালি কোন ভ্যালুটা লিখছো? ভি আরএমএস লিখছো। এইখানে যে স্যার আপনি আইটা লিখেছেন, এটা আপনি ভুল লিখেছেন। আইটা হচ্ছে স্মল আই, মানে হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুকে বোঝানোর জন্য। স্মল আই কাকে বোঝায়? ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুকে বোঝানোর জন্য। ক্যাপিটাল আই কাকে বোঝায়? ডিসি ভ্যালুকে বোঝানোর জন্য। বা যেহেতু ডিসির ক্ষেত্রে ডিসি ভ্যালু আর আরএমএস ভ্যালু দুটো সেম হয়, তো সেই জন্য আমরা এটাকেই আরএমএস ভ্যালু ডিসির জন্য বলে থাকি। ঠিক আছে, তো আমরা এইভাবে বলতে পারি যেটাকে আমরা ক্যাপিটাল আই দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, অথবা আই আরএমএস লিখেও রিপ্রেজেন্ট করতে পারি। তো যখনই আমরা ফেজার ডায়াগ্রাম করব, তখন কিন্তু সবসময় আমরা ক্যাপিটাল লেটারস ইউজ করব। ক্যাপিটাল লেটারস ইউজ করার কারণটা কি? ফেজার সবসময় আরএমএস এর রিপ্রেজেন্টেশন হয়। ফেজার ইজ অলওয়েজ দ্য রিপ্রেজেন্টেশন অফ আরএমএস। তুমি যে কোয়ান্টিটিটাকে আলটিমেটলি তোমার কাছে সাপ্লাই হিসেবে পাও, ফর এক্সাম্পল তুমি যে ভোল্টেজ পাচ্ছ বা কারেন্ট পাচ্ছ, তুমি যেগুলো মাপতে পাচ্ছ, অল প্যারামিটারস আর ইন টার্মস অফ আরএমএস। তো ওই জন্য ফেজার ডায়াগ্রামটাকেও কিন্তু আমরা ওইভাবেই করে থাকি। তো এটা গেল ডিসকাশন অ্যাবাউট রেজিস্ট্যান্স। দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারো ইন চ্যাট বক্স। চ্যাট বক্সে বলতে পারো কারো কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, ঠিক আছে। তো এবার দেখো আমি নেক্সট স্লাইডে এগোচ্ছি। নেক্সট হচ্ছে আমাদের কাছে ইন্ডাক্টর। ঠিক আছে, তো ইন্ডাক্টরের রিপ্রেজেন্টেশনটা কিরকম হবে? ইন্ডাক্টরটা হবে, আচ্ছা ছবিটা, এটা হচ্ছে ইন্ডাক্টরের রিপ্রেজেন্টেশন। ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কারেন্টকে ইয়ে হিসেবে ধরবো, ঠিক আছে, সাপ্লাই হিসেবে একটা কারেন্ট সোর্সকে কনসিডার করছি। তো কারেন্ট সোর্সকে যদি আইএম কস ওমেগা টি দিয়ে লিখে থাকি, দেখো ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্টকে যদি আমি আইএম কস ওমেগা টি দিয়ে লিখে থাকি, তাহলে বলো এর ভোল্টেজকে কি লিখবো? ভিএল অফ টি কে
ভাই সকল যে স্যার কোনো আই এম কস ওমেগা টি বাই আর। আই আই এম এম কস, সাইন ওমেগা টি ইন্টু আর হবে। এই রে ভাই সকল ঠিক করে বলো, এক্সেল। আর মানে ঠিক করে ভি বলো তো আইআর হয় না, ও মানে ও আচ্ছা আচ্ছা। ভাই সকল ঠিক করে বলো। এল ডিআই বাই হ্যাঁ, এটা তো ঠিক বলেছো, এল ডি আই বাই ডিটি কে ওমেগা বললে এল মাল্টিপ্লাই হবে। ওমেগা টি প্লাস 90 ডিগ্রি বিএম কস ওমেগা টি এখানে প্লাস 90 এল ডি আই ডিটি টা সবার আগে বলতে হবে, এল ডি আই অফ DI ডিটি, তাই তো? তাহলে এল ডি আই অফ ডিটি মানে কি, এল ডি ডিটি অফ আই এম কস অফ ওমেগা টি। তার মানে এখানে কি লিখবো, এল ওমেগা আই এম সাইন অফ ওমেগা টি, তাই না? দেখো কি বললাম, ঠিক লিখেছি? আরে কসের ডেরিভেটিভ করলে মাইনাস হয়, এটুকু তো বল। আচ্ছা, তাহলে কসের ডেরিভেটিভ করলে আমাদের কাছে কি আসছে, এল আই এম ওমেগা মাইনাস অফ সাইন ওমেগা টি। তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি, ভিএম মাইনাস অফ সাইন ওমেগা টি। তাহলে মাইনাস অফ সাইন ওমেগা টি কে কি লিখতে পারি বলো? cos omega t plus 90 degree. হ্যাঁ, কারেক্ট, cos ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। তার মানে এখান থেকে লিখতে পারি ভিএম সমান সমান cos অফ ওমেগা টি প্লাস পাই বাই 2 মানে 90 ডিগ্রি। তার মানে দেখো দুটো প্যারামিটারকে আমরা এখান থেকে পেলাম, একটা হচ্ছে ভিএম, ভিএম মানে কত বেরোলো, এল ওমেগা আইএম, এই যে এল ওমেগা আইএম, এটা কিন্তু ভিএম লিখেছি। আর একটা কি বেরোলো, ফেজ ডিসপ্লেসমেন্ট বেরোলো, কত বেরোলো, আলফা বেরোলো। এবার দেখো আলফার সাইনটা কি আছে, পজিটিভ আছে না আলফার আগে কি আছে, প্লাস আছে না মাইনাস আছে? কারেন্ট প্লাস প্লাস আছে। যদি আলফার আগে প্লাস থাকে তাহলে ওয়েভ ফর্মটা কোন দিকে আছে, ডান দিকে আছে না বাঁ দিকে আছে? রাইট সাইড, ডান দিকে ডান দিকে আছে। তার মানে ডান দিকে থাকার রিজনটা হলে, ডান দিকে হলে যদি রেফারেন্সকে আমি এদিকে ড্র করি, ভি অফ সরি এখানে কারেন্ট আছে, এখানে যদি রেফারেন্সকে ড্র করি তাহলে আমার কাছে ভি কোন দিকে থাকবে, উপরের দিকে। উপরের দিকে থাকবে, কারেক্ট। এটা উপরের দিকে ডান থাকবে, দিকে থাকা মানে অ্যান্টি উপরের ক্লকওয়াইজ। দিকে থাকবে, তাই তো? দেখো আর এখানে কত ডিসপ্লেসমেন্ট রয়েছে, পাই বাই 2 আছে। তার মানে ভোল্টেজটা কোন দিকে থাকবে, উপরের দিকে থাকবে। ভোল্টেজটা কোন দিকে থাকবে, উপরের দিকে থাকবে। বুঝতে পারলে? দেখো বন্ধুগণ, করবো। হ্যালো বলো। স্যার, বলছি আপনি আই ইকাল টু তো আই এম সাইন ওমেগা টি ধরেছেন, তাহলে ওখানে ডিডিটি অফ আই এম সাইন ওমেগা টি হবে তো? ওখানে আপনি আচ্ছা, ডিডিটি অফ আই এখানে আমি কি লিখেছি, এখানে আমি কি দাঁড়া এক মিনিট, এক মিনিট। ও এটা সাই, সরি সরি সরি, এইটা একটু গন্ডগোল হয়ে গেছে। এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও। এটা সাইন হবে, আমি ওই আগেরটার সঙ্গে একটু মিস্টেক হয়ে গেছে, প্রিন্টিং মিস্টেক। এগুলো একটু অ্যালাউ করবো আমাকে, থ্যাংক ইউ। এগুলো প্রিন্টিং মিস্টেক হচ্ছে একটু। এইটা ঠিক আছে, এইটা একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে, এটা একটু ভুল হয়ে গেছে। তাহলে আচ্ছা, আবার তো এটা ডিলিট করতে হবে, আর ওটা ডিলিট করতে হবে, ডিলিট না করলে হবে না। কোনটা ছিল যেন, পেজ নাম্বার 36 ফ্রম কারেন্ট স্লাইড। আচ্ছা, এখানে প্রিন্টিং একটুখানি ছাপা, এইখানে ছাপাটা ঠিক আছে, ঠিক আছে। তো এইখানে দেখো তাহলে আমরা কি বার করলাম, এখানে একটুখানি গন্ডগোল হয়েছিল। তাহলে ভি অফ টিটাকে কি লিখতে পারবো, ভি অফ টিটাকে লিখতে পারবো হচ্ছে, ভিএল অফ টিটাকে কি লিখতে পারবো, এল ইন্টু ডিআই অফ টি ডিটি। তাহলে ডিআই অফ টি ডিটি যদি হয় তার মানে আমরা এখানে কি লিখতে পাচ্ছি, এল ইন্টু ডিডিটি অফ আই এম সাইন ওমেগা টি, ঠিক আছে। এবার এই আই এম সাইন ওমেগা টিটাকে তুমি ডেরিভেটিভ করো, তাহলে কত হবে, এল আই এম ওমেগা সাইন ওমেগা টিটা ভুল করে বলেছিলাম, কস অফ ওমেগা টি হবে, ঠিক আছে। তো এইখান থেকে তুমি কস অফ ওমেগা টি তুমি যেটা পাচ্ছ, দ্যাট ইজ এল আই এম ওমেগা। তো কস ওমেগা টিকে তুমি কি লিখতে পারো, সাইন 90 প্লাস থিটা, সাইন 90 ডিগ্রি প্লাস ওমেগা টি লিখতে পারো, ঠিক আছে। তো এই সাইন 90 ডিগ্রি প্লাস ওমেগা টিটাকে আমরা কি লিখতে পাচ্ছি, দেখো এইটা হয়ে গেল আমাদের কাছে ভিএম, আর এইটা হয়ে গেল আমাদের কাছে আলফা, ঠিক আছে। তো এইখানে সাইনটা কিন্তু পজিটিভই আসছে, তার মানে এখানে কত হচ্ছে, দেখো ভিএম কত আসছে, এল আই এম ওমেগা, ঠিক আছে। আর এখানে এর ভ্যালুটা কত আসছে, আলফা। তো দেখো এখানে আমাদের কাছে যদি ফেজারটা এইদিকে থাকে, এখানে ফেজারটা কার আছে, আই অফ টি এর আছে, তাই তো? তার মানে এখানে কত লিখবো, ক্যাপিটাল আই লিখবো, এখানে লিখবো ক্যাপিটাল আই, রাইট। তো এবার বলো তাহলে আমার কাছে ভি এর রিপ্রেজেন্টেশনটা কোন দিকে থাকছে বলো, উপরের দিকে থাকছে তো? 90 ডিগ্রি লিড করছে স্যার, হ্যাঁ, কারেন্টের থেকে লিড 90 ডিগ্রি করছে, ল্যাগ করছে স্যার। হ্যাঁ।
ঠিক আছে, এইদিকে থাকছে আমার কাছে ভোল্টেজটা। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা বলো, আর কোনো অসুবিধা? স্যার দেখো কিভাবে, বলছিলাম যে সিরিজে বলো। ভোল্টেজটা রেফারেন্স ধরবেন বললেন, বলছি সিরিজে কোনটা রেফারেন্স ধরতে হবে, সিরিজ ভোল্টেজটাকে না কারেন্টটাকে? সিরিজ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজটাকে রেফারেন্স ধরবো। সিরিজ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজটাকে রেফারেন্স ধরবো। কারেন্টটাকে রেফারেন্স করবে না? সিরিজ সার্কিটে ভোল্টেজটাকে রেফারেন্স ধরবো। ঠিক আছে, তুমি যদি এখানে ভোল্টেজটাকে রেফারেন্স হিসেবে ধরো তাহলেও তুমি দেখতে পাবে, দেখো তুমি যদি এখানে সিরিজ সার্কিটে ভোল্টেজটাকে রেফারেন্স হিসেবে ধরো, তাহলে এখানে ধরো ভি হিসেবে রয়েছে, তাহলে এখানে দেখো ভিএম কস ওমেগা টি আসছে, ভিএম কস ওমেগা টি আসছে। ঠিক আছে, তাহলে কস ওমেগা টি যদি তুমি লিখতে চাও তাহলে এখানে কত লিখতে পারবে বলো? আইএমটাকে যদি তুমি চেঞ্জ করে লিখতে চাও তাহলে কত লিখতে পারবে? আইএম সাইন, বলো কি লিখবো? স্যার ওটা স্যার ওমেগা টি মাইনাস 90 মাইনাস হবে স্যার। হ্যাঁ, সাইন 90, মাইনাস ওমেগা টি। হ্যাঁ ওমেগা টি মাইনাস সাইন 90, তাই তো, ওমেগা টি মাইনাস 90। তো এখান থেকে বুঝতেই পারছো যে সেক্ষেত্রে আইটা কোন দিকে চলে যাবে, আইটা নিচের দিকে চলে যাবে। ল্যাগ করবে স্যার। হ্যাঁ, তো দেখো আমরা যে পড়াশোনাটা করে এসেছি, যে এই ধরো আমরা আমরা অ্যাকচুয়ালি উল্টোটা করেছি, বুঝতে পেরেছো? এতদিন ধরে লিড আর ল্যাগের রেসপেক্টে ডান দিকটাকে চিন্তা করতাম, মানে এদিকে যে কারেন্টের রিপ্রেজেন্টেশন বা ভোল্টেজের রিপ্রেজেন্টেশন সেটাকে আমরা চিন্তা করতাম, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি ইকুয়েশনটা যেটা ছিল সেই ইকুয়েশন থেকেই আমরা ফেজার ডায়াগ্রামটাতে এসেছি, কিন্তু আমরা আমাদের মেমোরি পাওয়ারটা এতই স্ট্রং যে আমরা ডাইরেক্টলি জানি যে ইন্ডাক্টর ল্যাগিং হয়, তো ওই জন্য ভোল্টেজ আগে থাকবে, কারেন্ট পিছনে থাকবে। কিন্তু তার যে প্রুফটা, তার যে নলেজটা, সেই নলেজটা কিন্তু সেই তুমি যদি এক্সপ্রেশনটা বুঝে থাকো, যে ইকুয়েশনটা বুঝে থাকো, তাহলে কিন্তু তুমি সেখান থেকে পেয়ে যাবে। দেখো কি বললাম, বুঝতে পারলে? এই পেজটা সবার ক্লিয়ার হলো? আমি আগে কি গন্ডগোলটা করেছিলাম, এখানে কস ওমেগা টি লেখা ছিল, আমি যখন এখানে লিখেছিলাম তখন ভুল করে এটা কস ওমেগা টি লিখে দিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি ওয়েব ফর্মটা কি হবে, সাইন ওমেগা টি হবে। ঠিক আছে, দেখো কারো কোনো কোশ্চেন? এটা বোঝা গেল আমি কিভাবে ভিএম টাকে বার করলাম, আর ভিএম এর ভ্যালু এল আই এম ওমেগা হয়, এটা কি করে বার করলাম? একটু ইয়েস বা ওয়াই হ্যাঁ এরকম লিখতে থাকবে। স্যার। বলো, তোমাকেই মিস করছিলাম। সুকান্ত, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো তাড়াতাড়ি। হ্যালো, আচ্ছা তারপরে বলো, তাহলে আমি পরের পেজে এগোই। স্যার বলছিলাম সিরিজ সার্কিটের ক্ষেত্রে তো কারেন্টটা ফিক্সড থাকে মনে হচ্ছে। হ্যাঁ, সিরিজ সার্কিটের স্যার ওই রেফারেন্স শোনো, স্যার সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্টকে রেফারেন্স ধরতে হয়, প্যারালালে ভোল্টেজটাকে রেফারেন্স স্যার। যখন সিরিজ সার্কিট থাকে, সিরিজ সার্কিটের ক্ষেত্রে সবসময় ভোল্টেজকে রেফারেন্স ধরতে হয় ফেজার ডায়াগ্রাম ড্র করার সময়। ঠিক আছে, যখন ভোল্টেজ যেখানে যে ভোল্টেজকে সবসময় তোমাকে ধরতে হবে, যেখানে যেটাকে ভাগ হয়, ঠিক আছে, সেইটা খেয়াল রাখবে। সিরিজের ঠিক আছে? ক্ষেত্রে কারেন্টটা সেম থাকে তো স্যার। এক মিনিট দাঁড়াও, আমি কিছু স্টেটমেন্ট ভুল বলেছি? সিরিজের ক্ষেত্রে কারেন্টটা স্যার আমি স্টেটমেন্টটা একটু ভুল বলেছি, দাঁড়াও এক মিনিট, আমি স্টেটমেন্টটা একটু কারেক্ট করে দিই। যে প্যারামিটারটা কনস্ট্যান্ট থাকে সেই প্যারামিটারটাকে রেফারেন্স হিসেবে ধরতে হয়। আমি আবার বলছি, প্যারামিটারটা যেটা কনস্ট্যান্ট থাকে, প্যারামিটারটা যেটা কনস্ট্যান্ট প্যারামিটার হয়, কনস্ট্যান্ট প্যারামিটার যেটা হয়, কনস্ট্যান্ট প্যারামিটারটাকে তোমার রেফারেন্স হিসেবে ধরতে হয়। এবার তুমি এটাকে ঠিক করে নাও, আমি যদি কিছু মানে স্লিপ অফ টাং হয়ে গিয়ে থাকে সেটাকে অ্যাডজাস্ট করে নাও। সিরিজ হ্যাঁ স্যার, এবার সার্কিটের ঠিক মধ্যে আছে স্যার। কারেন্টটা তোমার ইয়ে থাকে, ঠিক আছে, কারেন্টটা তোমার ইয়েতে থাকে, সিরিজে থাকে, এই কারেন্টটা তোমার কনস্ট্যান্ট প্যারামিটার, তো ওই জন্য ওটাকে আমি রেফারেন্স হিসেবে ইউজ করি। ঠিক আছে, তো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। তো ওই জন্য আমি কারেন্টটাকে প্রথমে এখানে রেখেছিলাম এবং তারপরে ভোল্টেজটাকে এদিকে দেখিয়েছিলাম। আর একজনকে বললো যে ভোল্টেজটাকে এদিকে রেখে দেখান, তো একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। বাট ফেজার ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করার পদ্ধতিটাই হচ্ছে যে প্যারামিটারটা কনস্ট্যান্ট থাকে সেই সার্কিটে তাকে সবসময় আমরা রেফারেন্স হিসেবে ইউজ করি। সিরিজ সার্কিটে কারেন্ট কনস্ট্যান্ট, ওই জন্য সেটাকে রেফারেন্স ইউজ করি। আর প্যারালাল সার্কিটে তোমার ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকে, ওই জন্য ভোল্টেজটাকে রেফারেন্স হিসেবে ইউজ করি। ঠিক আছে, দেখো যে প্যারামিটারটা কনস্ট্যান্ট থাকে সেটাই হয় রেফারেন্স। ঠিক আচ্ছা, আছে স্যার ফার্স্ট লাইনে যেটা লিখেছেন আইটি ইজ ইকুয়াল টু আইএম সাইন ওমেগা টি ইজ ইকুয়াল টু
হ্যাঁ IM cos ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি হবে না? হ্যাঁ হ্যাঁ cos ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি হবে, রাইট। cos ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি হবে, cos ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি হবে, cos ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি হবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি 1 ঘন্টা হতে চলেছে, আর আর 10-15 মিনিট বাদে আমি রেকর্ডিংটা বন্ধ করবো। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তো যদি আমি এদিকে দেখাই, তো অ্যারো দিয়ে দেখালে এদিকে 90 ডিগ্রি দেখাবো, ঠিক আছে, আর এদিকে অ্যারো দিয়ে দেখালে 90 ডিগ্রি দেখাবো। তো মোদ্দা কথা হচ্ছে এটা। তো এটা হয়ে গেল ফার্স্ট পার্ট। তো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের কাছে সিম্পল এসি সার্কিট, যেখানে আমরা ক্যাপাসিটরটাকে ব্যবহার করে থাকি, ঠিক আছে। দেখো এই ক্ষেত্রে আমি আইটাকে চেঞ্জ করেছিলাম ক্যাপাসিটরের ক্ষেত্রে, তো ওইটা এখন গন্ডগোল হয়ে গেছে। তো এক্ষেত্রে যদি আমি আই অফ টি কে রিপ্রেজেন্ট করে থাকি আইএম সাইন অফ আইএম কস অফ ওমেগা টি দিয়ে ফর এক্সাম্পল, তাহলে ভিসি অফ টি কে কি লিখবো, কে বলতে পারবে? ভিসি অফ টি কে আমরা লিখতে পারবো হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু টি, ইন্টিগ্রেশন 0 টু টি কি লিখবো, আই অফ টি 1/t ডিটি, আই অফ টি ডিটি। এবার 1 বাই L হবে স্যার। সিটা আগে চলে আসবে, তাই তো? এবার এইখানে তুমি এটাকে তুমি ইনডিফিনাইট করতেও পারো বা ডিফিনাইট করতেও পারো। আমি এটাকে ইনডিফিনাইট করে দিচ্ছি, টি আর এই যে আপার লিমিট লোয়ার লিমিটটাকে হাটিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1/c লিখছি, ইন্টিগ্রেশন আই অফ টিটাকে কি লিখবো, আই এম কস অফ ওমেগা টি ডিটি, ঠিক আছে। তো এই ডিটিটাকে আমি এখানে ওমেগা টি টার্মসে লিখছি, যেহেতু আমার কাছে কি রয়েছে, ওমেগা টি রয়েছে, না সরি, এটা টি টার্মসেই থাকবে, এটা টি টার্মসেই থাকবে, এটা তোমার টি টার্মসেই থাকবে ডিটি। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, আইএম টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো, আইএম বাই সি। এবার cos ওমেগা টি টাকে কত লিখবো বলো, সাইন অফ ওমেগা টি সাইন অফ ওমেগা টি ডিভাইডেড বাই ওমেগা। তার মানে ওমেগা এখানে টি কত পাচ্ছি, আইএম বাই ওমেগা সি, আইএম বাই ওমেগা সি সাইন অফ ওমেগা টি, তাই তো? এবার আইএম বাই ওমেগা সি কে কি লিখতে পারবো, আইএম বাই ওমেগা টি কে সি কে লিখতে পারবো ভিএম, ভিএম সাইন অফ ওমেগা টি, ভিএম সাইন অফ ওমেগা টি। তার মানে এখানে যদি আমি এটাকে লিখি আইএম বাই রুট টু অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি, ঠিক আছে, তাহলে এটাকে কি লিখবো বলো, ভিএম বাই রুট টু ভিএম বাই অ্যাট রুট অ্যান টু অ্যাঙ্গেল অ্যাট 90 ডিগ্রি, 0 ডিগ্রি। অ্যাট অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি। দেখো এখানে কস আছে, এখানে সাইন আছে, তাই না? দেখো সাইন ওমেগা টি কি লিখতে পারি, cos 90 প্লাস থিটা লিখতে পারি তো, cos 90 প্লাস থিটা হিসেবে লিখতে পারি তো। দেখো cos 90 প্লাস থিটা হিসেবে লিখতে পারি তো। স্যার আই টি ইকাল টু আই এম কস ওমেগা টি কেন নিলেন, ওখানে সাইন নিলেন না? সাইন নিলাম না, আমার ইচ্ছা হলো তাই। সাইন নিলে কিছুই হতো না, এই প্যারামিটারটা জাস্ট চেঞ্জ হয়ে যেত। তুমি সাইন ফাংশন নিয়ে দেখো, এই প্যারামিটারটা চেঞ্জ হবে, আর কিচ্ছু নয়, ঠিক আছে। এইটা জাস্ট তুমি ইন্টিগ্রেশনটা চেঞ্জ হয়ে যাবে, বাকি সব সেম থাকবে, ঠিক আছে, বাকি সব সেম থাকবে। আচ্ছা, তাহলে এর ক্ষেত্রে দেখো ফেজার ডায়াগ্রামের রিপ্রেজেন্টেশনের জন্য কি করব, যে প্যারামিটারটা কনস্ট্যান্ট তাকে রেফারেন্স হিসেবে সিলেকশন করলাম। তাহলে কারেন্টটাকে এদিকে লিখলাম। তো কারেন্টের রেসপেক্টে ভোল্টেজটাকে তুমি যদি দেখো, দেখো ভোল্টেজটা কোন দিকে আছে, ভোল্টেজটা স্যার কোন ওটা দিকে আছে, মাইনাস 90 প্লাস ডিগ্রি হবে না? লিড করে দেবো। আচ্ছা এটা প্লাস 90 হবে, এক মিনিট, এটা কি হবে, প্লাস 90 তো করেছি গো, স্যার ওটা মাইনাস 90 হবে না? মাইনাস 90 হবে তো মাইনাস 90 হবে, স্যার। cos ওমেগা টি মাইনাস 90 মানে থিটা মাইনাস 90 হবে। থিটা মাইনাস 90 হবে, হ্যাঁ স্যার। মাইনাস হবে। মাইনাস আসবে, বলো। ওমেগা টি 90 ডিগ্রি। স্যার ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি হবে, প্লাস করলে মাইনাস চলে আসছে বাইরে একটা। কসের সেকেন্ড কোয়াড্রেন্টে তো কসের মাইনাস হয়ে যায়। হ্যাঁ তাহলে কি লিখবো, থিটা মাইনাস 90 ডিগ্রি হবে। ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। হ্যাঁ ওমেগা টি মাইনাস ভিএম কস ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি হবে। এক মিনিট দাঁড়াও। স্যার এক্ষেত্রে ভোল্টেজ 90 ডিগ্রি ল্যাগ করবে তো কারেন্টের থেকে।
তো 90 ডিগ্রি মাইনাস 90 হ্যাঁ ডিগ্রিটা হ্যাঁ হওয়ার হ্যাঁ কথা। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক, সাইনটা গন্ডগোল হয়েছে একটু। ঠিক ঠিক, এই রিপ্রেজেন্টেশনটা গন্ডগোল হয়েছে, এই রিপ্রেজেন্টেশনটা গন্ডগোল হয়েছে। ঠিক আছে, আমি কারেক্ট করে দিচ্ছি এই জায়গাটা। তাহলে এখানে কি লিখবো দেখো, এই রিপ্রেজেন্টেশনটা তাহলে 90 হবে, তাই তো? এক মিনিট দাঁড়াও। তো এটা কত লিখবো বলো? ভিএম কস অফ ওমেগা টি মাইনাস মাইনাস 90 ডিগ্রি। তাহলে ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি যদি হয় তাহলে ভিএম বাই রুট টু অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি, তাই তো? তাহলে ভিএম বাই রুট টু অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি হলে আইটা আগে থাকবে আর ভিএমটা তলায় চলে আসবে, ভিটা তলায় চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের কাছে ক্যাপাসিটরের রিপ্রেজেন্টেশন। এটা কোনো কারণে আমি একটুখানি ভুল করে ফেলেছিলাম, সরি। তো এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো আশা করি আমি কি বলতে চাইছি। তো এইটা হয়ে গেল ফেজার রিপ্রেজেন্টেশন অফ দি ক্যাপাসিটিভ সার্কিট, ক্যাপাসিটিভ নেটওয়ার্কের ফেজার রিপ্রেজেন্টেশন, এবং কিভাবে ভোল্টেজ তোমার কি বলে ভোল্টেজটা তোমার পিছিয়ে থাকছে এবং কারেন্টটা তোমার এগিয়ে থাকছে, সেটা আমরা এখান থেকে ডিটারমাইন করতে পারছি। দেখো এটা দিয়ে কারোর কোনো অসুবিধা আছে? আমি জাস্ট এখানে একটু গন্ডগোল করে বলছিলাম। নেক্সট বলো, কারোর কোনো বুঝতে অসুবিধা আছে এই পোর্শনটা কিভাবে আমরা পেলাম? তাহলে এখান থেকে আমরা ম্যাক্সিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভোল্টেজটা কত পেলাম, ভিএম এর ভ্যালুটা কত পেলাম? ভিএম এর ভ্যালুটা পেলাম হচ্ছে আইএম বাই ওমেগা সি। ঠিক আছে, আইএম বাই ওমেগা সি এটা পেলাম আমাদের কাছে ভিএম এর ভ্যালু। আইএম বাই ওমেগা সি এটা পেলাম আমাদের কাছে ভিএম এর ভ্যালু। দেখো দেখো কারো কোনো অসুবিধা? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তো এটা হয়ে গেল ক্যাপাসিটেন্সের পার্টটা। নেক্সট দেখো আমরা সিরিজ আরএল সার্কিটের দিকে চলে যাচ্ছি। তো সিরিজ আরএল সার্কিটের ক্ষেত্রে কি হচ্ছে, ছোট করে বলবো যে এই যে ভিটিটা রয়েছে, ভিটি রেসপেক্টে আমি দুটো প্যারামিটারকে পাবো। কি কি? দেখো ভিটি রেসপেক্টে আমরা দুটো ইকুয়েশন লিখতে পারি। ভিটিকে আমরা কি লিখতে পারি? দুটো ফর্মে লিখতে পারি, তাই না? এইখানে যে ভিআরটা রয়েছে আর যে ভিএলটা রয়েছে সেই দুটো সামেশন হিসেবে লিখতে পারি। ধরো এই ভিটিটাকে, এক মিনিট, আচ্ছা আইটিটাকে কি লিখতে, প্রথমত আইটিটাকে দেখে নি। আইটিটাকে কি লিখতে পারি? আইটিটাকে লিখতে পারি ইন টার্মস অফ ভিটি বাই জেড, যেখানে ভিটিটা কত? ভিটিটা হচ্ছে ভিএম কস ওমেগা টি, ভিএম কস ওমেগা টি ডিভাইডেড বাই জেড। তো এখান থেকে আমাদের কি বেরোলো? কারেন্টের প্যারামিটারটা ডিটারমাইন করলাম। তাহলে জেড কে কত লিখবো বলো? জেড কে লিখবো হচ্ছে, আচ্ছা জেড কে তোমরা আগে জেড কে তো আমরা স্যার ওহ দাঁড়াও এক মিনিট, তাহলে বলো জেডটাকে আমরা কত লিখবো? আর প্লাস এক্সএল, তাই তো? এটা আমরা হয় জানি তো, কিন্তু কিভাবে এটা হয় বলো তো? দেখো কিভাবে এটা হয় বুঝতে গেলে এখানে আমরা একটা ছোট্ট ক্যালকুলেশন করছি, জাস্ট ওইটুকু দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো এইখানে যে ভোল্টেজ গুলো রয়েছে এই ভোল্টেজ গুলোকে আমি লিখছি। সাপোজ ধরো এইখানে ভোল্টেজ আছে ভি, তাহলে ভি লেখো ইকুয়াল টু কি লিখতে পারবো? এখানে কেভিএল অ্যাপ্লাই করো এই লুপটার মধ্যে, তাহলে কি লিখবো? ভি ইকুয়াল টু ভিআর প্লাস ভিএল। দেখো লিখতে পারবো তো? তার কোনো অসুবিধা? লিখতে পারবো? তাহলে দেখো এবার ভিআর কে কি লিখতে পারবো? আইটি ইন্টু আর লিখতে পারবো। আচ্ছা ভিএল কে কি লিখতে পারবো? আই অফ টি ইন্টু জে এক্সএল লিখতে পারবো, তাই তো? আই অফ টি ইন্টু জে এক্সএল লিখতে পারবো। তো এইখান থেকে দেখো যদি আমি আই অফ টিটা কমন নিয়ে নিই, ওহো, যদি আই অফ টিটাকে কমন নিই তাহলে কি হবে? যদি আই অফ টিটাকে কমন নিই তাহলে কত হবে বলো? আর প্লাস জে এক্সএল, আর প্লাস জে এক্সএল, তাই তো? আর প্লাস জে এক্সএল, আর প্লাস জে ইন্টু এক্স অফ এল। তাহলে দেখো এই দুটো ইকুয়েশনকে তুমি যদি কম্পেয়ার করো, এই যে ভিটি বাই আইটি, এখান থেকে তুমি যদি কম্পেয়ার করো ভিটি বাই আইটি যদি করো, মানে ভি বাই আই বা ভিটি বাই আইটি তুমি যদি করো যেরকম ভাবে লেখো, তাহলে এখানে কত আসছে? আর প্লাস জে এক্সএল আসছে। তো এইটাই হচ্ছে আমার কাছে ইম্পিডেন্স, তাই না? এটাকে আমরা ইম্পিডেন্স হিসেবে আইডেন্টিফাই করে থাকি। তো এর ক্ষেত্রে ফেজার ডায়াগ্রাম যদি আমাদেরকে ড্র করতে হয় তাহলে কি করে ড্র করবো স্যার? প্রথম কথা হচ্ছে যে দেখো এইখানে তোমাদেরকে সবার আগে বুঝতে হবে যে এর রিপ্রেজেন্টেশনটা কি। এটাকে আমরা লিখতে পারি কত? ভিএম বাই রুট টু অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাই তো? দেখো কারোর কোনো আপত্তি? কারোর কোনো আপত্তি নিয়ে আশা করি এটা নিয়ে। তাহলে এইখানটা আমি কি লিখবো? এইখানটাকে আমাকে একটু ঠিক করে লিখতে হবে আই অফ টিটাকে। তাহলে আই অফ টিটাকে আমি যদি লিখতে যাই কত লিখবো? দেখো ভিএম বাই জেড তো রয়েছে, ঠিক আছে? ভিএম বাই জেড রুট টু, হ্যাঁ অ্যাট অ্যাঙ্গেল 0 ডিগ্রি, ভিএম বাই রুট টু জেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি। বাট এবার দেখো জেড এর কিন্তু শুধুমাত্র মানে কি বলবো, জেড হচ্ছে একটা ভেক্টর, ভেক্টরের জন্য একটা অ্যাঙ্গেল থাকে, তাই না? আর একটা ম্যাগনিটিউড থাকে। মানে জেড কে আমি কি লিখতে পারি? মড জেড লিখতে পারি আর অ্যাঙ্গেল থিটা লিখতে পারি, যেখানে থিটাটা কি
থিটাটা হচ্ছে কি তোমার tan ইনভার্স অফ এক্সএল বাই আর, রাইট, এক্সএল বাই আর। তাহলে এখানে জেডটাকে আমরা যেটা লিখেছি, এটা কি লিখেছি, জেডটাকে আমরা ভেক্টরটা লিখেছি, কিন্তু এটা হচ্ছে জেড কে ভেক্টর ফর্মে লিখেছি। তাহলে জেড এর যে অ্যাঙ্গেলটা কত হবে, তাহলে আমি এখানে ভিএম কে কি লিখতে পারি, ভিএম বাই √2, এই মড জেড এর ভেক্টরের পরিবর্তে লিখছি মড জেড অ্যাঙ্গেল থিটা, আর উপরে কত আছে 0 ডিগ্রি আছে, তার মানে এখানে কত পাচ্ছি ভিএম বাই √2 ইন্টু মড জেড, আর এখানে কত আসছে অ্যাঙ্গেল অফ মাইনাস থিটা আসছে। ঠিক আছে, দেখো উপরের দিকে কত আছে 0 ডিগ্রি আছে, আর নিচের দিকে কত আছে থিটা আছে, তো থিটাটাকে উপরে নিয়ে গেলাম মাইনাস থিটা এলো। ঠিক আছে, তার মানে আমাকে যদি ভোল্টেজের ফিগারটা দেখতে বলে, তাহলে ভোল্টেজের রিপ্রেজেন্টেশনটা ফিগার রিপ্রেজেন্টেশন হচ্ছে ভিএম বাই √2 একটা অ্যাঙ্গেল 0 ডিগ্রি, বাট কারেন্টের রিপ্রেজেন্টেশন যদি দেখতে বলে সেক্ষেত্রে কি হবে, ভিএম বাই √2 ইন্টু মডিউলাস অফ জেড অ্যাঙ্গেল অফ মাইনাস থিটা। ঠিক আছে, মডিউলাস অফ জেড অ্যাঙ্গেল অফ মাইনাস থিটা, বিকজ জেড হচ্ছে একটা তোমার ভেক্টর, যার একটা ম্যাগনিটিউড আছে, একটা অ্যাঙ্গেল রয়েছে। তো জেড এর ক্ষেত্রে দেখো আমরা এখানে ম্যাগনিটিউডটা বার করতে পারি, যেখানে জেডটা আমার কাছে হচ্ছে √r² + xl²। ঠিক আছে, আর সেখান থেকে আমাদের একটা থিটা বেরোয়, একটা অ্যাঙ্গেল বেরোয়, জেড এর একটা অ্যাঙ্গেল থাকে, তো সেটাকে আমরা কি লিখি tan ইনভার্স অফ xl বাই r। তো এখান থেকে আমরা রিপ্রেজেন্টেশনটা করতে পারলাম, কার রিপ্রেজেন্টেশন করতে পারলাম বলো, ভিএম বাই √2 জেড অ্যাঙ্গেল মাইনাস থিটা। তো এটাকে আমরা লিখতে পারলাম। দেখো কিভাবে দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স এলো, বুঝতে পারলে? আমরা কোন ইকুয়েশন থেকে আমরা ফেজার ডায়াগ্রামটা ড্র করছি বুঝতে পারছো কিনা বলো? স্যার বুঝতে পারছি না স্যার, একদম সত্যি কথা বলতে। একদম বুঝতে পারছো না? তুমি তোমারটা বাদ দিয়ে বলো, তোমারটা বাদ দিয়ে অন্য কেউ। হ্যাঁ, আরেকবার রিপিট করুন স্যার। আরেকবার রিপিট করছি। আচ্ছা, এবার দেখো এইখানে একটা পয়েন্ট তোমাদের ডিসকাস করছি। প্রথমত হচ্ছে যে ভিটি ভিএম কস ওমেগা টি, এটা বুঝতে পেরেছো 1 নম্বর। 2 নম্বর আই অফ টি কে আমি ভিটি বাই জেড লিখেছি, এটা আশা করি বুঝতে পেরেছো। ভিএম কস ওমেগা টি বাই জেড লিখেছি, আশা করি বুঝতে পেরেছো। এবার এই কস ওমেগা টি কে আমরা সবসময় লিখছিলাম ভিএম বাই √2 একটা অ্যাঙ্গেল 0 ডিগ্রি, দা ফেজার রিপ্রেজেন্টেশন হিসাবে। তো এইটা সবার আগে বলো বুঝতে পেরেছো কিনা। ফার্স্ট অফ অল ভি অফ এম কস ওমেগা টি যেটা, সেটাই হচ্ছে ভিএম বাই √2 একটা অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এটা হচ্ছে টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে ফেজার ডোমেন রিপ্রেজেন্টেশন। এটা অ্যাকচুয়ালি কোনটা, এটাকে আমরা তুমি এইভাবেও ভাবতে পারো, ভি আরএমএস অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তো ভি আরএমএস টাকে আমি কি লিখতে পারি, ভিএম বাই √2 লিখতে পারি। তো এই ভিএম টাকে, এটাকে আমি এখানে কি লিখেছি, ভিএম বাই √2 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি হিসাবে লিখেছি। সবার আগে বলো এটা বোঝা গেছে কিনা। হ্যাঁ স্যার। পার্ট 1, হ্যাঁ স্যার। পার্ট 1 বোঝা গেছে কিনা, সবাই রিপ্লাই করো। ইয়েস স্যার। বুঝতে পেরেছি। না, হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজে চ্যাট বক্সে লিখতে থাকো সবাই, সবার দেখতে চাই নাম। কারণ এটার উপর ভিত্তি করে আমি পরের কনসেপ্ট গুলো বলবো, এটা যদি বোঝা না যায় আমি কিন্তু পরের কনসেপ্টে এগোতে পারবো না। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে ভিটি বাই জেড। এবার ভিটি মানে ভিএম কস ওমেগা টি বাই জেড। এবার দেখো ভিএম কস ওমেগা টি কে আমি কত লিখবো, ভিএম বাই √2 ইন্টু ভিএম বাই √2 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি ডিভাইডেড বাই জেড। দেখো এখানে ওই জন্য লিখেছি ভিএম বাই √2 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি ডিভাইডেড বাই জেড, বাট জেডটা যেটা, সেটা তো একটা ভেক্টর, মানে ভেক্টর রিপ্রেজেন্টেশন। এখানে জেড এর একটা অ্যাঙ্গেল থাকে, তো সেটাকে আমরা কি লিখি, জেডটাকে আমরা লিখলাম ওই জন্য মড জেড অ্যাঙ্গেল থিটা দিয়ে লিখলাম। জেড এর একটা অ্যাঙ্গেল থাকে, জেড কিন্তু তুমি যে বাংলা রিপ্রেজেন্টেশন শুধু ম্যাগনিটিউড দিয়ে দেখাও সেটা কিন্তু ঠিক নয়, তার সঙ্গে অ্যাঙ্গেলও থাকে, সেই অ্যাঙ্গেলটাকেও আমাকে কনসিডার করতে হয়। তো আমি ওখানে জেড এর অ্যাঙ্গেলটাকে কনসিডার করছি, জেড অ্যাঙ্গেল থিটা। এবার জেডটা তোমরা জেনে থাকবে যে যদি এ অ্যাঙ্গেল থিটা হয় আর নিচে বি অ্যাঙ্গেল মাইনাস, ধরো বি অ্যাঙ্গেল বলছি, ধরো সে θ1 হয়ে থাকে আর নিচে যদি বি অ্যাঙ্গেল θ2 হয়ে থাকে, তাহলে এ বাই বি কে আমরা কি লিখতে পারি, অ্যাঙ্গেল অফ θ1 মাইনাস θ2 লিখতে পারি, তাই না? দেখো এই রিপ্রেজেন্টেশনটা, আচ্ছা 1 আওয়ার হয়ে গেছে, থ্যাংক ইউ। বি অ্যাঙ্গেল বি বাই এ, এটা বোঝা গেছে কিনা বলো সবার আগে, এইটা বুঝতে পেরেছো কিনা বলো, এই পার্টটা বোঝা গেছে কিনা বলো। তো এই পার্টটা যদি বোঝা গিয়ে থাকে, এই পার্টটা যদি বোঝা গিয়ে থাকে, দাঁড়াও এটা শেষ করে দিয়ে রেকর্ডিংটা বন্ধ করছি। তো এই পার্টটা যদি বোঝা গিয়ে থাকে, তাহলে দেখো এখানে ভিএম বাই √2 ইন্টু জেড অ্যাঙ্গেল মাইনাস থিটা কেন হলো বুঝতে পারলে, 0 মাইনাস থিটা, ওই জন্য মাইনাস থিটা হচ্ছে। ঠিক আছে, তো সেখান থেকে আমরা আই অফ টি কে লিখলাম, আই অফ টি কে কত লিখলাম, কোথায় গেল, আই অফ টি কে কত লিখলাম, ভিএম বাই √2 জেড অ্যাট অ্যাঙ্গেল মাইনাস থিটা। তার মানে আমি কি বলতে পারি, যদি আমি ভি কে রেফারেন্স হিসেবে ধরি, ভি কে রেফারেন্স হিসেবে ধরি
তাহলে কত লিখবো? ভি 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 কে যদি আমি এদিকে দেখাই, ভি কে যদি আমি এদিকে দেখাই, ঠিক আছে, ভি কে যদি আমি এদিকে দেখাই, তাহলে আই কে কোন দিকে দেখাবো? আই কে আমি স্যার দেখাবো লুজ করে আছে স্যার উপর দিকে 90 ডিগ্রি। শোনো, এদিকে দেখাচ্ছি মাইনাস থিটা হিসেবে, এদিকে আই কে দেখাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার কাছে মাইনাস থিটা। দেখো এখানে আমি বলেছিলাম যে কারেন্টটাকে রেফারেন্স হিসেবে দেখাতে, তুমি দেখাতে পারো, অসুবিধা নেই। যদি কারেন্টটাকে রেফারেন্স হিসেবে এইখানে দেখাও, তো তার রেসপেক্টে ভিটাকে তুমি এইদিকে দেখাও, একই ব্যাপার, দুটো সেম, ওয়ান এন্ড দা সেম রিপ্রেজেন্টেশন। বাট এখানে যেহেতু তোমরা এটাকে বুঝে অভ্যস্ত যে ভিএম বাই রুট টু একটা অ্যাঙ্গেল 0 ডিগ্রি মানে 0 ডিগ্রি রেফারেন্স, আর এক্ষেত্রে তোমরা এটাকে এইভাবে লিখতে পারো, ঠিক আছে। দেখো কি বললাম, বুঝতে পারলে? এবার ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার, ওটা একটা ভুল বলে ফেলেছিলাম, ওই থিটাটা আমি ওটা 90 ডিগ্রি ভেবে বলে ফেলেছি। না না, থিটা 90 ডিগ্রি কেন হবে? আমি তো না, জানি না, এখানে একটু রেজিস্ট্যান্স আছে তো, ঠিক আছে। দেখো আচ্ছা, স্যার, আমি এবার এখানে এই পর্যন্ত ফার্স্ট পার্টটা আমি এখানে শেষ করছি। ওয়েট ফর 5 মিনিটস।